সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুগণ ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1174তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ মহিউদ্দিনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক তাজ্জব বাস্তব ঘটনা। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল মসজিদের ইমাম সেজে ইমামতি করে এক জিন। মসজিদের ইমাম সেজে সরাসরি ইমামতি করে এক জিন। এই ঘটনা রাজধানী ঢাকারই এক বাস্তব ঘটনা। আমরা একটা বিষয় অনেকেই জানি বা বিশ্বাস করি, অনেকেই দেখেছিও যে আমাদের মসজিদে জিন জাতির এসে নামাজ পড়ে, জিনে আমাদের মসজিদে নামাজ পড়ে বা মসজিদে এসে কোরআন তেলাওয়াত করে। এরকম অনেক ঘটনার সাক্ষী আমরা, অনেক ঘটনা আমরা জানি। কিন্তু এরকম ঘটনা মনে হয় আপনারা কমই শুনেছেন যে সরাসরি মানুষকে নিয়ে জিনে কোনো এক মসজিদে ইমামতি করে যেতে। চরম ভয়ঙ্কর রকম রাজধানী ঢাকার মহিউদ্দিনের জীবনের বাস্তব গল্পটা আমি আশা করব আপনারা প্রত্যেকেই আমার মুখে শুনবেন এবং গল্প শেষে মহিন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মহিনুদ্দিন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকেই কোনো এক এলাকায় এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা আসলে পেশায় তেমন কিছুই করতো না। আমি জন্মের পর থেকে দেখে আসছি আমরা বাড়িওয়ালা। আমার বাবা যে বাড়িতে থাকতো এটা আমাদের নিজেদের বাড়ি। ওই বাড়ি ভাড়া দিয়েই আমার বাবা চলতো এবং বাড়ির নিচে আমার বাবার একটা মুদির দোকান ছিল। যদি জিজ্ঞেস করা হয় যে আমার বাবা কি করে, আমি সবার কাছে এটাই পরিচয় দিই, আমার বাবা বাড়িওয়ালা। এবং এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এরকম করতে করতে আমি মোটামুটি বড় হচ্ছিলাম। আমি যখন ক্লাস 3তে পড়ি আমাদের এলাকাতে, মানে আমাদের এলাকারই একটা স্কুলে, তো ক্লাস 3তে পড়া অবস্থায় আমার আব্বু একটু হৃদরোগের সমস্যা ছিল। এর আগেও আমার আব্বু একবার হার্ট অ্যাটাক করে এবং এরপরে আমি ক্লাস 3তে কি 4এ পড়া অবস্থায় আমার আব্বা দ্বিতীয়বারের মতো আবারও হার্ট অ্যাটাক করে। এবারের হার্ট অ্যাটাকটা আমার বাবার খুব ডেঞ্জারাস ছিল এবং ওই হার্ট অ্যাটাকের পরে আমার বাবাকে হসপিটালে নিয়ে যায় এবং দিনের বেলা হসপিটালে নিলে পরে সেখানের যে ডাক্তার ছিল তারা সন্ধ্যার সময় আমার আব্বাকে মৃত বলে ঘোষণা করে। মানে সন্ধ্যার দিকে আমার আব্বা হসপিটালে মারা যায় এবং আব্বা যখন মারা যায়, আব্বা মারা যাওয়ার পর থেকে আমাদের গোটা পরিবারটা একদম ভেঙে পড়ে। আমরা আনি এবং আব্বাকে আমরা গ্রামে নিয়ে দাফন কাফন করি। এরপরে আমরা ঢাকাতেই পড়ে আছি। আমার আম্মা বাড়ি ভাড়া দিচ্ছে এবং বাড়ি ভাড়া টাকা দিয়ে আমাদের পরিবারটা চলতেছে। এরকম করতে করতে আমাদের পার্শ্ববর্তী আমার একজন আন্টি ছিলেন, নাম শাহিনা আন্টি। এবং আমার আব্বা মারা যাওয়ার পরে ওই শাহিনী আন্টি সবসময় আমার আম্মুর কাছে আসতো, আমার আম্মুর দুঃখে সুখে আম্মুর সাথে কথাবার্তা বলতো এবং আমার আম্মুর একাকিত্ব জীবনের সঙ্গী হয়ে যায় ওই শাহিনী আন্টি। শাহিনী আন্টি আমাদের বাসায় আসে, আমাদের সাথে কথাবার্তা বলে এবং উনি আমাদের একজন পরম আত্মীয় হয়ে যায়। আমার বাবার কিন্তু আত্মীয় স্বজনদের সাথে আমার বাবার সম্পর্ক খুব বেশি একটা ভালো ছিল না, যার কারণে আমার দাদা দাদি কিংবা কাকা ফুফি যারাই ছিল তারা কেউই আমার আব্বার মৃত্যুর পরে আমার আব্বুর সাথে খুব বেশি একটা আমাদের সাথে খুব বেশি একটা যোগাযোগ রাখেনি এবং আব্বু তার জীবন দশায়ও তার আত্মীয় স্বজনদের সাথে খুব একটা ভালো সম্পর্ক রাখেনি। যার জন্য আমার আব্বুর মৃত্যুর পরে আমাদের ওই শাহিনা আন্টি তখন আমাদের ঘরে আসতো যেত। এরকম করতে করতে আমি বড় হই এবং আমি কিন্তু পড়াশোনার প্রতি আসলে খুব বেশি মনোযোগী ছিলাম না। আমি ঠিকমতো পড়াশোনা করতাম না, কোনো পড়াশোনা আমার মাথায় ঢুকতো না এবং কেন জানি পড়াশোনার কথা বলতেই আমার গায়ে চুলকানি শুরু হয়ে যেত, আমার ঘুম আসতো, জ্বর উঠতো, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত। এরকম করতে করতে আমি মোটামুটি এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসিতে আমি সি গ্রেডে পাশ করি। কিন্তু আমার যে ছোটো ভাইটা আছে ওর আবার মেধাশক্তি অনেক ভালো ছিল। আমার ছোটো ভাইটার পড়াশোনার জ্ঞান বুদ্ধি অনেক ভালো ছিল, ঠিকমতো পড়াশোনা করতো। কিন্তু ভাই আমার মাথায় আসলে পড়াশোনা কোনোভাবেই ঢুকতো না এবং একেবারে ছোটোবেলা থেকে আমি এই সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। ছোটোবেলায় আব্বু আমাকে পড়াশোনা নিয়ে অনেক বেশি বকাবাদ্য করতো, আমাকে মারতো, আমার গায়ে হাত তুলতো এবং পড়াশোনা করি না কেন এই জন্য আব্বু খুব রাগও করতো। এই করতে করতে মোটামুটি যখন বড় হই এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসি পরীক্ষাতে আমি সি গ্রেডে পাশ করি এবং সি গ্রেডে পাশ করার পরে এবং তখন আমি আমাদের এলাকারই একটা কলেজে ভর্তি হই। পড়াশোনা করতেছি নামমাত্র, শুধুমাত্র নামমাত্র পড়াশোনা করে যাচ্ছি। এমন অবস্থায় আমাদের বাড়ির নিচে একটা লোক আসে, তিনি একটা কোম্পানির শোরুম দেবে। একটা কোম্পানির শোরুম খোলার জন্য বলে। আমার আব্বু মৃত্যুর পরে আমার আব্বুর যে দোকানটা ছিল এটা সম্পূর্ণ বন্ধই রয়ে গেছে। এরপর আমরা ওই দোকান চালু করি নাই, দোকান খুলি নাই। তো ওই লোকটা যখন শোরুম ভাড়া নেওয়ার জন্য আসে, আমার আম্মা চিন্তা করলো যে আব্বুর দোকানটা সব ভেঙে নিচে একটা শোরুমের ব্যবস্থা করবে। এরপরে যথারীতি আমার আম্মা আমাকে দিয়ে বা লোকজন দিয়ে কাজ করিয়ে ওখানে একটা শোরুমের ব্যবস্থা করে।
তো ওই কোম্পানি তখন ওই লোকটা একটা কোম্পানির শোরুম ওখানে খোলে, এবং শোরুম খোলার পরে একদিন আমার আম্মা আমাকে নিজেই বলতেছে, তুই যে পরিমাণের পড়াশোনা করিস, এই পড়াশোনা করে জীবনে কিছুই তো করতে পারবি না। তোর আব্বার বাড়ি আছে, ওই বাড়ি ভাড়া দিয়ে তোকে চলতে হবে। একটা কাজ কর, বাড়ির নিচে একটা দোকান দে। আমার আম্মা এরকম করেই বলতেছে। তা আমি তখন আমার আম্মুরে বললাম, তাহলে কি আমি আব্বুর মতো দোকানদার হব? আমার মা আমারে বলে, খারাপ কি, দোকানদারি করলে তো খারাপ কিছু না, বাড়ির নিচে একটা দোকান দে। আম্মু যখন দোকানের কথা বলে, আমি তখন আম্মুর কথায় রাজি হয়ে যাই। আমি আম্মুর কথা মতোই আমাদের বাসার নিচে একটা দোকান খোলার সিদ্ধান্ত নিই, এবং ওইভাবেই হচ্ছে আমি কাজ টাজ করে এবং একটা মুদির দোকান চালু করি। তো মুদির দোকান বলতে এমনি স্টেশনারি মালটাল এটা ওইটা, মানে এরকমই দোকানটা খুলছে আর কি, মানে সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় এরকম একটা দোকান আমি খুললাম। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবেই চলতেছে। বিভিন্ন ধরনের কাস্টমার আসতেছে, যাচ্ছি, ফিরতে, খাইতেছি, এরকম করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হই। তো আমাদের পার্শ্ববর্তী বাসায় যে শাইনি আন্টি ছিল, ওনার এক মেয়ে আছে, নাম হচ্ছে শাম্মী আক্তার। মানে ওনার মেয়ে হচ্ছে একটা, ওনার মেয়ে একটা ছেলে ছিল, ছেলেটা মারা গেছে। তো ওনার মেয়ে হচ্ছে একটা, আর ওনার হাজব্যান্ড হচ্ছে হুজুর। মানে আমার ওই শাহিন আন্টির হাজব্যান্ড হচ্ছে হুজুর, তিনি ইমামতি করে, এবং তার পাশাপাশি ইনার মানে টুকিটাকি অনেক ব্যবসা বাণিজ্য আছে, ওনারাও কিন্তু বাড়িওয়ালা। তো ওইরকম অবস্থার ভিতরে আমার কিন্তু কাউকে ভালো লাগা, ভালোবাসা এরকম কোনো কিছুই ছিল না। ওই মুহূর্তে আমার আম্মু তখন আমাকে প্রস্তাব করলো যে শাহিনা আন্টির মেয়ে শাম্মীকে আমাকে বিয়ে করাবে। আমার আম্মা বলে যে শাম্মী তো দেখতে অনেক বেশি সুন্দর, আমাদের বাসায় আসে যায়, আমাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে, তো শাম্মীরে তোরে বিয়ে করাবো, আম্মু এটা বলতেছে। আমি তখন বললাম, দেখো মা, আসলে বিয়ে সাথে করার কোনো ইচ্ছা আমার এই মুহূর্তে নাই, আর আমার তো বয়স অনেক কম। আম্মু একটু রেগে গেল যে ব্যবসা বাণিজ্য করিস, টাকা পয়সা বাইরে নষ্ট করে ফেলবি, খারাপ জায়গায় ব্যয় করে ফেলবি, বিয়ে শাদী করলে টাকা পয়সা সেফ থাকবে, তুই বিয়ে করে ফেল। এবং আম্মু যখন এরকম করে ধমকাধমকি করে শুরু করলো, একটা পর্যায়ে আমি তখন বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে, আম্মু যদি এরকম করে তাহলে আমি বিয়ে করব। এরপরে আমার ওই শাহিনা খালার বড় মেয়ে শাম্মীকে তখন আমার বিয়ে করার পরিকল্পনা হয়। তো স্বামীও কিন্তু ভাই দেখতে শুনতে মোটামুটি অনেকটাই ভালো ছিল, অনেক চেহারা টেরা ভালো ছিল, মানে সব দিক থেকে খুবই সুন্দর ছিল। এবার স্বামীর সাথে আমার বিয়ে হয়, এবং স্বামীর সাথে বিয়ে হওয়ার পরে আমার ভালোভাবে ওর সাথে আমার দিনগুলো প্রথম থেকে কাটতেছিল। এরকম করতে করতে একটা পর্যায়ে স্বামী তখন বেবি কনসেপ্ট করে, মানে ওর পেটে বাবু আসে, এবং বাবুটা আসার পরে ওর মানে আমার যখন মেয়ে আমার বাবু হবে, তখন আমি অত্যাধিক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ আমার ঘরে সন্তান আসবে। এবং এমন করতে করতে আমার একটা মানে মৃত একটা মেয়ে সন্তান হয়। এই নিয়ে আমার জীবনের কাহিনী শুরু, এবং মৃত একটা মেয়ে সন্তান হওয়ার পরেই মানে আমি কিন্তু দেখে আসছিলাম যে ভাই আমার পরিবারে আমার মা, ইভেন হচ্ছে আমার ভাইয়েরা, আমার ছোট বোন, এরা কিন্তু সবাই আমার বউকে অনেক আদর করতো, স্নেহ করতো, ভালোবাসতো। আমার বউ স্বামীকে ছাড়া ওরা কিছুই বুঝতো না। কিন্তু আমার সন্তানটা হয়ে মৃত্যুর পরে আমি হঠাৎ করে আমার শাশুড়ির মুখে শুনতে পাই, মানে শাহিন আন্টির মুখে শুনতে পাই, আমার মা নাকি কালো জাদু করে আমার বউয়ের ওই পেটে সন্তানটাকে মেরে ফেলে, এরকম কথা বলে। এবং শাহিন আন্টিটা বলতেছে। তো বলার পরে আমি বললাম যে আন্টি, এটা আপনি, মানে আমি মাই বলতাম যে মা, আপনি এটা কী বলেন, মানে এটা আপনি কেমন কথা বলেন, যে আমার বউ তো আপনার মেয়েরে ছাড়া কোনো কিছুই বুঝে না, মানে আমার মা তো আপনার মেয়েরে ছাড়া কোনো কিছুই বুঝে না, অলওয়েজ আপনার মেয়ের সাথে উঠে বসে, এখানে যায় সেখানে যায়, তা এরপরও কেন মানে এরকমটা কেন করবে? এখন উনি বলতেছে যে না, আমার আম্মা ইচ্ছে করে মেরে ফেলছে। এখানে কিছু ঘটনা আছে বলতে এরকম, আমাদের যে বাড়ির রাস্তাটা ছিল, ওই রাস্তাটা কিন্তু মানে স্বামীদের বাড়ির এদিক দিয়ে আসতে হতো। তো যেহেতু এটা আমাদের নিজেদেরই বাড়ি, মানে স্বামীদের বাড়ি মানেই তো আমাদের বাড়ি, আমার ওয়াইফের বাড়ি মানে আমার বাড়ি। তো আমার আম্মা যখন আমার বাড়িটা ভাড়া হয় না, কারণ ওই দিকটা অনেক চিপা, মানে বাড়ির মধ্যে আসতে পারে না, যাদের চিপা। তো স্বামীদের ওয়ালটা আমার আম্মা বলতেছে যে স্বামীদের ওয়ালটা ভেঙে ফেলার জন্য, ওয়ালটা যদি ভেঙে ফেলে তাহলে এদিক দিয়ে সরাসরি গাড়ি আসবে বা অটো ঢুকবে। তাহলে আমাদের ভাড়াটিয়া যারা আছে এরা অনেক কমপ্লেন করে, রাস্তা থেকে অনেক দূর পর্যন্ত মালামাল হাতে আনতে হয়। তো এতে আমাদের ভাড়াটিয়া কমে যায়, ভাড়া কম পাই, যার জন্য আমার আম্মা এটা স্বামীর আমাকে বললো, মানে শাহিন আন্টিকে বললো। এবং শাহিন আন্টি ওই বাড়ির যে ওনার যে ইয়ে ছিল, মানে দেওয়াল ছিল, দেওয়াল উনি ভাঙে নাই, উনি যেখানে ওই ইচ্ছা সেখানেই দিছে, উনি ভাঙে নাই। এবং এটা নিয়ে একটু মানে শাহিন আন্টির সাথে আমার আম্মার একটু মুখ কালাকালি হয়, মানে আমার শাশুড়ির সাথে। এবং আমার শাশুড়ি মনে করে সেই ঘটনার সূত্র ধরেই আমার মা নাকি কালো জাদু করে আমার ওয়াইফের বাচ্চাকে, এবং আমার ওয়াইফের মৃত বাচ্চা প্রসব করে। তো এখন আমি আমার ওয়াইফকে মানে আমার শাশুড়িকে বলি যে আমার আম্মা এটা কেন করবে, স্বামীর তো আর কোনো ভাই বোন নাই, ওর তো আর কেউই নেই দুনিয়াতে, আমিই আছি। সো আমি মানে ওর দুনিয়াতে কেউ নেই, আমি ওর হাজব্যান্ড, এখন ওর বাড়ির মালিকও তো আমিই হব, তো কেন আমার আম্মা এটা করবে? বলে যে না, তোমার আম্মা এটা নিয়ে আমার মেয়ের সাথে রাগ করে উনি আমার মেয়েরে কালো জাদু করছে। তাই আমি বললাম, আপনি কীভাবে জানলেন? উনি বলে, আমি জানছি কীভাবে জানো, আমি একটা কবিরাজের সাথে কথা বলছি, ওই কবিরাজ বলছে তোমার আম্মা আমার মেয়েরে কালো জাদু করছে। এবং এই ঘটনার পরেই উনি তখন করে কি, এই কিছুদিন পরে আমার বউ তখন আমার আম্মুর সাথে খুব ঝগড়া করে,
মানে কথা কথা ঝগড়া লেগে যায় যে আপনার কারণে আমার সন্তান মারা গেছে, আপনি কালো জাদু করে আমার সন্তানকে মেরে ফেলছেন, আপনি একটু ডিয়ারিং শাশুড়ি, আপনি ভালো না, এটা ওইটা বলে মানে প্রতিনিয়ত আমার মাকে বকাবাধ্য করেন। আমার মায়ের সাথে স্বামী খারাপ ব্যবহার করে। এই জিনিসগুলো শুনতে আমার কাছে খুব খারাপ লাগে এবং খারাপ লাগার সূত্র ধরে একদিন হলো কি আমার আম্মুর সাথে দুর্ব্যবহার করে তো করে এবং আমার ছোটো বোনটারও মারে। মানে 19 থেকে 20 আমার ছোটো বোনের গায়ে পর্যন্ত হাত তোলে। তো একদিন রাতের বেলায় 10টার দিকে আমি খুব ঝগড়া লাগে ওর সাথে এবং ঝগড়া লেগে আমি ওর গায়ে 2টা থাপ্পড় দিই। এই প্রথম আমাদের বিবাহিত জীবনের এত বছর পরে এই প্রথম আমি ওর গায়ে হাত তুলি এবং ওর গায়ে হাত তোলার পরে ও তখন করে কি ওই রাতের মধ্যে ওর আম্মুরে ফোন দেয়। ওর আম্মুকে ফোন করে এবং ওর আম্মুকে ফোন করলে পরে ওর আম্মু তখন আসে এবং বাসায় এসে ওর আম্মুরে বলতেছে তুই ব্যাগ ট্যাগ সব কিছু নে, এখানে তোরা থাকতে হবে না। আমি আমার শাশুড়িরে বললাম যে দেখেন আমরা স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়েছে, আমরা ঠিক হয়ে যাব, আপনি এটা নিয়ে টেনশন করেন না বা আপনি এটা নিয়ে করার প্রয়োজনে সব কিছু ঠিক হয়ে যাবে। উনি বলে যে না, কোনো কিছুই ঠিক হবে না, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো, তোমার মা আমার মেয়েরে কালো জাদু করছে, তো এখন আমার মেয়ের যদি এখানে থাকে হয় তুমি মায়ের আমার মেয়েরে মেরে ফেলবা, আর না হয় তোমার আম্মু কালো জাদু করে আমার নাতিনরে যেভাবে মারছে আমার মেয়েটার ওইভাবে মেরে ফেলবে, আমি তোমাদের বাসা আমার মেয়েরে রাখবো না। আমি যত ওনাকে বলতেছিলাম যে দেখেন আপনি এটা কইরেন না, না উনি ওই রাতের বেলায় আমার বউ স্বামীরে নিয়ে চলে গেছে। দেখেন রাতের বেলা চলে গেল এবং চলে যাওয়ার পরে আমি সকালবেলা আমি দোকানে যাব, মা আমারে বলতেছে একটা কাজ কর মহিন, দোকানে যাইয়া দোকান খোলার দরকার নাই, তুই একটু তোর শ্বশুর বাড়িতে যা, গিয়ে তোর শাশুড়িকে বুঝিয়ে টোঝে তোর বউরিতে নিয়ে আয়। আমি বলছি না মা, এই বউ আমার দরকার নাই, যে বউ তোমার সাথে ঝগড়া করে, আমার ভাইয়ের সাথে ঝগড়া করে, আমার ছোট বউ আমার ছোট বোনের গায়ে হাত তোলে, মেহেরবানি করে আমি তোমার কাছে অনুরোধ করি তুমি আমাকে এই বউকে তোমার বাসায় আনতে বইলো না, প্রয়োজন আমি আরেকটা বিয়ে করব। এই কথা আমি আমার মাকে বলি এবং আরেকটা বিয়ে করব এই কথা বলাতে আমার আম্মা খুব খেপে যায়, খুব রেগে যায়। এটা কি বললি, আমি তোরে বিয়ে করাইছি, শাহিনের সাথে হয়তো আমার ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, এটা ঠিক হয়ে যাবে, তাই বলে তুই আবার বিয়ে করবি, এটা তুই কোন সাহসে বললি, এরকম কথাবার্তা কিন্তু তুই আর বলিস না। আমি আর গেলাম না। না যাওয়ার পরে বিকেলবেলা মা বলতেছে মা বাজারে যাবে, আমাদের বাসা থেকে নামছে বাজারে যাবে, তাই আমি বললাম ঠিক আছে বাজারে যাও। এবার বাজারে যাওয়ার কথা বলে আমার আম্মা কোথায় চলে গেল, ডিরেক্টলি হচ্ছে আপনার ওই স্বামীদের বাসায় চলে গেছে। এবার স্বামীদের বাসায় চলে যাওয়ার পরে ওমা এবার যখন স্বামীদের বাসায় গেল, বাসায় গিয়ে আমার আম্মা মানে আমার আম্মা স্বামীকে আনার জন্য চেষ্টা করতেছিল, তো স্বামী আসে না এবং আমার আম্মাকে চরমভাবে অপমান করে ওরা বিদায় করে দেয়। এগুলো কিন্তু আমি জানি না। রাতের বেলায় খাবার খেতে বসি এবং খাবার খেতে মানে বসলাম, পরে আমার বোন মানে ছোটো বোন আমারে বলতেছে যে ভাইয়া আম্মু তো ভাবির আনার জন্য গেছিল, কিন্তু ভাবির বাবা মা মিলে আমার আম্মার খুব অপমান করছে। আমি আম্মার দিকে তাকাইছি, আম্মা আমার বলে আরে না ও মিথ্যা কথা বলে, আমি যাইনি। আমি বলছি তুমি যাও নাই, তুমি আমার দিকে তাকায় বলো তো। আমার আম্মা তখন আমার দিকে তাকায় বলে বাবারে গেছিলাম তো তোর সংসারটাকে ঠিক করার জন্য, যদি বৌমা আমার সাথে চলে আসতো তাহলে তো কোনো ঝামেলা হতো না, আমি তো এই জন্যই গেছিলাম। মানে আম্মুর কথাটা শুনে আমি তখন এত রাগ হলো যে আমার আম্মা আমাকে জিজ্ঞেস না করে আমার শ্বশুরবাড়িতে গেলে অপমান হওয়ার জন্য আমি খাবার প্লেট থেকে লাফ দিয়ে উঠে যাই, ওইটা ডিরেক্টলি আমার শ্বশুরবাড়িতে যায়, মানে শাহিন আন্টির বাসায়, একদম পাশাপাশি বাসা। ওই বাসায় যাই, গিয়ে আমি বলি যে আপনি আমার আম্মাকে অপমান করছেন। ওনারাও বসে আছে ডাইনিং টেবিলে, ডাইনিংয়ে সবাই বসে আছে, স্বামীও আছে। পরে আমার মানে শাশুড়ি আমারে বলতেছে বাহ তোমার মা তোমার বাসায় গিয়ে তোমারে পাঠাই দিছে, মানে আমারে মারার জন্য তোমার আম্মা তোমারে পাঠাই দিছে। আমি বলি দেখেন আমার আম্মার সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক, আমার আম্মা কখনোই আপনাকে মারার জন্য এখানে পাঠায় নাই। বলে তোমার আম্মা কেমনে বাইচা থাকে এটা আমি দেখব, তোমার আম্মা কি করে বাঁচে এটা আমি দেখে ছাড়বো, তুমি খেয়াল রাখো। তুমি আমারে তেরে আসছো না মারার জন্য, এটার প্রমাণ বা এটার উচিত শিক্ষা কিন্তু তুমি পাবা। এই কথা বলে উনি তখন করে আমি তখন রাগারাগি করে ওখান থেকে চলে আসি এবং এসে আমি মায়েরে বললাম যে আমার কসম লাগে, আমার বাবার কসম লাগে, তুমি আজকের পর থেকে আর কোনো দিন ভুলেও ওই বাড়ির আশেপাশে যাবা না এবং স্বামী আসলে আসুক না আসলে নাই, আমার স্বামীকে প্রয়োজন নেই। এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 3 মাসের মাথায় হঠাৎ করে স্বামী তখন আমার জন্য ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। আমাকে ডিভোর্সের লেটার পাঠিয়ে দিছে, তো ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে ভালো কথা, আমি ওর ডিভোর্সের লেটার নিয়ে নিছি এবং আমাকে ডিভোর্স দেওয়ার ঠিক 1 সপ্তাহ পরেই স্বামীর অন্যত্রে বিয়ে হয়ে যায়, মানে ও আরেক জায়গায় বিয়ে করে মানে আরেকটা জায়গায় বিয়ে বসে যায়। তো যখন আরেক জায়গায় বিয়ে বসে আমি চিন্তা করলাম যে মানে আরেক জায়গায় বিয়ে বসে গেল, আমাকে ডিভোর্স করে দিল, মানে এত মানে শর্ট সময়ের ভিতরে এত গভীর একটা সম্পর্ক এইভাবে ভেঙে দিল। এই মনে মনে এটাই বিশ্বাস করলাম যে বেঈমান কখনো স্মৃতি মনে রাখে না, আর স্বার্থপর কখনো কাঁদে না। সুতরাং এই চিন্তা করে আমার লাভ নাই। এরপরে স্বামীর অন্যত্রে বিয়ে হয়ে গেল, আমি তখন পড়ে আছি। ঠিক স্বামীর বিয়ে হয়ে যাবার কয়েকদিন পরে, মানে কয়েকদিন না প্রায় কয়েক মাস পরে হঠাৎ করে একদিন হলো কি রাতের বেলায় আমি ঘুমিয়ে আছি, আনুমানিক ঘড়ির সময় ওই সময় মনে হয় রাত 2টার মতো বাজে, এরকমই হবে, রাত 2টার মতো বাজে, আমি ঘুমিয়ে আছি। আমার তখন হঠাৎ করে মনে হলো কে জানি আমাদের মেইন গেটটাকে মানে ধাক্কাইতে আছে।
আমরা তো নিচে, আমরা দোতলায় থাকতাম, নিচতলায় মেন গেটটাকে ধাক্কাইতেছে এরকমটা মনে হলো। তো কিরে মেন গেটে তো রাতের বেলায় ধাক্কাবে কি? আমি ভাবলাম যে ডাকাত টাকাত আসলো কি না। আমি তখন শোয়া থেকে উঠছি, উঠা টর্চ লাইটটা হাতে নিয়ে নিচে গেছি, আস্তে আস্তে করে সিঁড়ি থেকে নামলাম এবং নেমে গেটের কাছে দেখলাম যে কেউ নাই। এমনি গেটের সামনে দিয়ে মানুষ হাঁটাচলা করতেছে, অনেকে হাঁটতেছে। পরে আমি ভাবলাম অনেক সময় অনেক নেশাখোর তো থাকে আমাদের এরিয়ার মধ্যে, এমনি একটু নেশাখোর টাইপের লোকজন বেশি। তো ভাবলাম কোনো এক নেশাখোর সম্ভবত যাওয়ার সময় গেটের মধ্যে ধাক্কা টাকা দিয়ে গেছে, এরকম অনেক সময় নেশাখোরেরা করে। এইটা মনে করে আমি আবারও চলে গেছি রুমে, এবং রুমে গিয়ে আমি শুয়ে আছি এবং একটা সময় রাত আনুমানিক 3টার মতো বাজে। ওই সময় শুনতেছে আমার আম্মা আমার ডাকতেছে, আমার আম্মা আমার ডাকতেছে, আমাকে ঘরের দরজায় থেকে আম্মা ডাকতেছে যে মহিন মহিন একটু উঠে আয়, এরকম করে 2টা ডাক দিছে। তো আমার আম্মা যদি একটু অসুস্থ, আমার আম্মা কিন্তু কয়েকটা দিন ধরে অসুস্থ, তো আমি ভাবলাম মনে হয় আম্মা মনে একটু অসুস্থের জন্য মনে আমাকে ডাকছে। ওই সময় কিন্তু আমার ছোটো ভাই হোস্টেলে থাকতো, ও হোস্টেলে চলে গেছে, হোস্টেলে থাকতো। আর আম্মু আর আমার বোন হচ্ছে এক রুমে থাকতো, আম্মু আমার বোন আর আমরা থাকতাম বাসায়। তো এরপর আম্মু যখন আমাকে ডাকলাম তখন উঠলাম, ওইটা দরজা খুললাম, দরজাগুলো দেখি যে মানে আমার দরজাটা খোলার পরে ডাইনিং রুমটা, তো ডাইনিং রুমে কেউ নাই, এটা আপনার ড্রিম বাতি জ্বলতেছে। পরে মায়ের রুমের দিকে গেলাম, গিয়া মায়ের দরজাটা কিন্তু আমি বোনেরে বলছি যে কখনো কিন্তু তোরা দরজা লাগায় ঘুমাবি না, এমনি দরজা এরকম করে রাখবি, কিন্তু মানে লক করবি না। তো মায়ের দরজাটা খুলে দেখি যে আমার বোন আমার মায়ের জ্বরে ধরে ঘুমিয়ে আছে। কিন্তু আমাকে যে 2টা ডাক দিছে, আমি না ভাই এটা স্পষ্ট শুনছি, একদমই স্পষ্ট শুনতে পাইছি আমার ডাকটা দিছে। এবং দেওয়ার পরে যাই হোক আমি তখন আবারও ঘুমিয়ে গেলাম। সকাল হলো, নাস্তা করতেছি, আমি তখন আম্মারে বললাম কী ব্যাপার মা, তুমি আমারে ডাকলা, ডাকার পরে আমি উঠলাম, উঠে গিয়ে দেখি তুমি শুয়ে আছো, ডাকছিলে কেন? ঠিক এই মুহূর্তে আমার আম্মা আমারে বলতেছে কি বলিস, তুই না আমারে ডাকলি, তুই আমারে ডাকলি, আমি উঠলাম, আমি তোর বোনের রসা জাগাইলাম, যে দেখি তোর রুমে দরজা লাগানো, কি ব্যাপার? মানে আমার আম্মার এটা শুনে আমি অবাক হয়ে গেলাম, কি রে, আমি শুনলাম আমার আম্মা আমাকে ডাকছে, আমি উঠছি, উঠে দেখি আম্মা শুয়ে আছে, আর আম্মা বলতেছে আমি নাকি আম্মাকে ডাকছি। আম্মা উঠে যায় দরজা খুলে আর দেখে আমি নাকি দরজা নক করে ঘুমিয়ে আছি, মানে আমার কেউ নাকি ডাইনিংয়ে নাকি কেউ নাই। যাই হোক এই ঘটনাটা ঘটলো, এবং ঘটার পরে আমি তখন আবার যাই হোক নাস্তা রাস্তা করে নিচে চলে গেলাম, দোকানে চলে গেলাম, দোকান করতেছি। ভাই সারাটা দিন না প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, এত পরিমাণে মাথা ব্যথা করে যে মাথা ব্যথার কারণে মানে মনে হয় কি মাথার রগগুলো ছিঁড়ে যাবে, মানে নিতে পারতেছিলাম না। দুপুরের দিকে পরে কোনোভাবে আমি দোকান বন্ধ করে বাড়িতে আসছে, এসে আমার মায়ের বলতেছে মা গো, আমার বোন কিন্তু আবার কলেজে গেছে, আমার ছোটো বোন কলেজে গেছে। বললাম মা আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, আমার ঘুম আসতেছে না। আমার আম্মা মানে আমি দোকান করতে পারতেছি না। আম্মা আমার বলে তুই যে কালকে রাতে মনে হয় ঘুমাস না, এই জন্য তা খাইয়ে ঘুমায় যা। পরে দুপুরে খাইলাম, খাওয়ার পরে আমি তখন শুয়ে গেছি। তো শুয়ে গেছি, বিকালবেলা উঠছি, উঠে দোকানে গেছি, যে 10টার দিকে দোকান বন্ধ করে বাসায় আসছি। আইসা শরীরটা ভালো লাগতেছিল না ভাই, কেন যেন অনেক উইক লাগতেছিল, দুর্বল লাগতেছিল। খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে গেছি, আবার শুয়েছি। এবার শোয়ার পরে যেটা হয়েছে রাতের বেলায় আমার যখন ঘুম আসছে, আমি তখন দেখি আমাদের ডাইনিংয়ের মধ্যে মানে একটা পিচ্ছি দৌড়াইতে আছে, মানে ছোটো একটা না অনেকগুলো পিচ্ছি দৌড়াইলে যেরকম ধরেন আপনার মানে মাত্র হাঁটতে পারে এরকম কিছু বাচ্চারা আছে না, এরা বাসার মধ্যে দৌড়োদৌড়ি করে, এইরকম চিল্লাচিল্লি করতেছে, দৌড়োদৌড়ি করতেছে। আমি শুয়ে আছি, তা হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল এরকম চিল্লাচিল্লি শুনে। কিরে ঘুমটা ভাঙার পর চিন্তা করতেছি ঘটনা কি, মানে কী হয়েছে, মানে এরকম বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে কেন, মানে এরকমটা হচ্ছে কেন। আমি তখন কী করলাম, দরজা খুললাম, দরজা খুলে দেখলাম যে না বাইরে কেউই নেই, মানে ডাইনিং রুমে কেউই নেই, বাট এরকম বাচ্চার চিল্লাচিল্লি শুনতেছে। এরপর আমি আবার শুয়ে গেলাম, এবং শুয়ে যাওয়ার পরে সারাটা রাত এরকম বাচ্চারা চিল্লাচিল্লি করছে। তো আমি কী করবো, ঘুম থেকে উঠছি সকালবেলা, ওইটা মানে আপনার নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি, পরে একটু হাঁটাহাঁটি করে তখন গিয়া নাস্তা করে দোকান খুলছি। ওই দিন কিন্তু নাস্তা আমি নিচে করছি, ও মানে বাসায় নাস্তা করি নাই, নিচে একটা হোটেল আছে ওখানে নাস্তা করছি। এবং নাস্তা করে তখন দোকান খুলে দোকানে বসছি, এবং দোকানে বসার পরে মানে আমার কিছু ভালো লাগতেছে না। পরে আমি আমার দোকানে আরেকটা ছেলে আছে, ওরে বললাম যে তুই দোকানে বস, আমি একটু ডাক্তারের কাছে যাবো, সাইকোলজিস্টের কাছে যাব, একজন মানসিক ডাক্তারের কাছে যাব, গিয়ে কথা বলবো যে আমার এরকমটা কেন হচ্ছে। একজন মানসিক ডাক্তারের কাছে গিয়ে পুরো বিষয়টা খুলে বলবো। এরপরে আমি আমাদের এলাকারই একজন মানসিক ডাক্তার আছে, মানে পার্শ্ববর্তী এলাকাতেই আর কি, ওনার কাছে গেলাম, উনি সাইকোলজিস্ট, অনেক ভালো মানের একজন ডক্টর, মহিলা ডাক্তার। ওনার কাছে গেলাম, যাওয়ার পর উনি আমাকে বললো যে উনি কিন্তু আমাকে এমনিও ব্যক্তিগতভাবে চিনে, এরপরও আমার কাছ থেকে আমার পুরো স্টোরিটা উনি শুনলো, এবং পুরো গল্পটা শুনে আমাকে বলতেছে যে আসলে মহিন, মেন বিষয় হচ্ছে তুমি তো মানে ছোটোবেলা থেকে তোমার আব্বাকে খুব বেশি একটা পাও নাই, এরপরে কখনো কাউকে ভালোবাসো নাই, কারোর সাথে তোমার কোনো প্রেম হয় নাই, তোমার যতটুকু প্রেম বলো ভালোবাসা বলো সবই স্বামীর সাথে হয়েছে। তার স্বামী হঠাৎ করে তোমাকে ছেড়ে যাওয়ার পরে তুমি এই জিনিসগুলো আর নিতে পারো নাই, মানে এটা তোমাকে একটা শর্ট দিয়েছে তোমার ব্রেনে, তো এই জন্যই সম্ভবত তোমার এই সমস্যাগুলো হচ্ছে। একটা কাজ করো, তুমি আপাতত কিছুদিনের জন্য বাইরে কোথাও থেকে ঘুরে আসো,
কয়েকটা দিনের জন্য বাইরে যদি কোথাও থেকে ঘুরে আসো তাহলে তুমি এই সমস্যাগুলো থেকে মানে রেহাই পাবা, এই সমস্যাগুলো থেকে তোমার সমাধান হবে, তুমি বাইরে কোথাও থেকে একটু ঘুরে আসো। পরে আমি বললাম যে বাইরে কোথায় যাওয়া যায়? উনি বলে যেখানেই যাও অন্তত কয়েকটা দিনের জন্য বাইরে থেকে ঘুরে আসো। এই উনার কাছে যাওয়ার কয়েকদিন আগেই ধরেন আমার এক স্কুল বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করতাম, ও আমারে বললো যে বন্ধু চল আমরা বান্দরবান থেকে ঘুরে আসি, বান্দরবানে ট্রেকিংয়ে যাবো, এটা আমাকে বললো। তা আমি এটা যখন উনি বললো, মানে ওনার কথার সাথে আমার কথাটা আসলে একমত হয়ে গেল। স্বামীর বিয়ে হওয়াতে আমি একটা শর্ট খেয়েছি, কিন্তু মোটামুটিভাবে আমি অনেকটা আঘাত পাইছি, আমার কলিজাটা ফেটে গেছে যে যারে আমি এত ভালোবাসতাম অবশ্যই যে অন্য কারো ঘরে চলে গেছে, আমি খুব বেশি মর্মাহত হয়েছে, অনেক কষ্ট পাইছি। তো সেই জায়গা থেকে চিন্তা করলাম উনি যেহেতু বললো আর বন্ধুরও যেহেতু আমাকে জানাইলো, তাইলে একটা কাজ করি না, বন্ধুদের সাথে কয়েকটা দিন ধরে বাইরে থেকে ঘুরে আসি। দেন আমি আমার স্কুল বন্ধুদের ফোন দিলাম এবং আমার স্কুল বন্ধুদের ফোন দিয়ে আমি তখন বললাম যে দোস্ত এই ঘটনা, আমি আপাতত কয়েকটা দিনের জন্য একটু বাইরে ঘুরতে যাব, তোরা যাবে কিনা? তা আমরা বললো যে আমরা তো যাওয়ার জন্যই প্রস্তুত, তোরে বললাম যাবো, এত করে তোরে বললাম, তা তুই তো যাওয়ার জন্য রাজি হস না, তাহলে চল আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি। তা আমি বললাম হ্যাঁ এটা ঠিক আছে, একটু ঘুরে আসা যায়, কারণ মানসিকভাবে অনেকটা ডিপ্রেশনে চলে যাচ্ছে, কোনো কিছু ভালো লাগতেছে না, মানে সব কিছু মিলে কেমন জানি চারদিকটা অন্ধকার মনে হচ্ছে। তা যদি সবাই মিলে একটু যাই ঘুরে টুরে আসি তাহলে অনেক ভালো লাগবে। তা বললো যে ঠিক আছে, তাহলে আমি আম্মুরে বললাম, আম্মুও তখন আমাকে সাপোর্ট দিল যে না এটা ঠিক আছে, এটা খুব ভালো একটা কথা, মানে এটা সাইকোলজিস্ট বলতে হবে কেন, এটা নিজেই তোরে বলতেছিলাম যে কয়েকটা দিনের জন্য ঘুরে আয়। পরে আমার দোকানের যে ছেলেটা, ওরা আমি দোকান বুঝিয়ে দিলাম, বুঝাই দিয়া আমরা বন্ধুরা মিলা সবাই মিলে একটু ঘুরতে বেরোইলাম। তো আমাদের একটা প্ল্যানিং হচ্ছিল কি জানেন, যেহেতু আমরা ঘুরতে যাব, আমরা ওভাবে আমরা কিন্তু এর আগে অনেকবার অনেক জায়গায় ঘুরতে গেছি, আমরা টোটাল 6 বন্ধু মিলে আমরা ঘুরতে যাই। তো আমরা 6 বন্ধু যেখানেই ঘুরতে যাব ওইখানে আমরা মানে খুব মজা করব, আমার ন্যাচারাল পরিবেশে ঘুরবো এবং আমরা বাইরে নিজে কুকিং করে খাবো, মানে আমরা ট্রেকিং করব, মানে আমরা আসলে কষ্ট করতে চাই ট্যুরে, বিষয়টা হচ্ছে এটা। তো বান্দরবনে গেলাম এবং যাওয়ার সময় আমরা যথারীতি বাইকে করে গেছি, আমরা 3টা বাইক নিয়ে গেছি, আমরা 6 জন বন্ধু, আমার নিজেরও বাইক ছিল, তো 3টা বাইকে করে দেন আমরা তখন বান্দরবনে গেলাম। এবং বান্দরবনে যাওয়ার পরে বান্দরবন থেকে আমরা তখন চিন্তা করলাম যে আমরা লামার ওই দিকে যাব, লামা তারপরে আলীকদম ওই জায়গাগুলোতে ঘুরতে যাব। তো বন্ধুবান্ধব সবাই মিলে তখন পরিকল্পনা যে ঠিক আছে আমরা বান্দরবনে গিয়ে একটা রাত আমরা বান্দরবনে স্টে করলাম এবং বান্দরবন থেকে দেন আমরা তখন বাইকে করে পরের দিন সকালবেলা ভোরে আমরা তখন লামার উদ্দেশ্যে রওনা দিলাম, আপনার আলীকদম লামা ওই দিকটাতে যাব। দেন এরই মাঝে যাওয়ার সময় আমরা নীলগিরিটা দেখে যাব, এরকম একটা পরিকল্পনা করে দেন আমরা তখন সবাই মিলে ওইদিকে রওনা দিলাম এবং মোটামুটি প্রায় আপনার বিকেলের দিকে আমরা পৌঁছায় গেলাম লামার ওই দিকটাতে। ওইদিকে পৌঁছাইলাম, পৌঁছানোর পরে বন্ধুবান্ধব সবাই মিলে রাতটা ওখানে কাটাইলাম এবং কাটানোর পরে অনেকে আসতেছে যে আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, আপনার মানে দেবতা কূপ বা ওই দিকগুলোতে ঘুরতে নিয়ে যাবে, যাবো কিনা, অনেক গাইড আছে ওখানে। তো আমরা বললাম যে না আমরা আসলে নিজেরা ঘুরবো, আমরা কোনো রকমের কোনো গাইড টাইডের সাথে আমরা যাবো না। দেন আমরা তখন চিন্তা করলাম যে কী করা যায়, বন্ধুরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে একটা কাজ করা যায়, আমরা হচ্ছে এই জায়গাটা থেকে মানে আপনার লামা হয়ে ভিতরের দিকে একদম আপনার ইন্ডিয়ার বর্ডারের ওই দিকে মানে বার্মার বর্ডারের ওই দিকে আমরা ট্রেকিং করতে করতে যাব, এরকম একটা পরিকল্পনা। তো রাতের বেলায় যাব, মানে রাতের বেলা আমরা বিকেলবেলা রওনা দিব, এরকম একটা প্ল্যানিং। তো এটা কিন্তু খুব দুঃসাহসের একটা বিষয়, আমরা কিন্তু চিনি না, কিন্তু এরপর আমরা এই দিক থেকে যাবো একদম বর্ডার পর্যন্ত, মানে আমরা হেঁটে হেঁটে ট্রেকিং করবো, এরকম একটা অবস্থা। তো দুর্দান্ত মানে ভয়ঙ্কর একটা বিষয়। এরপর আমরা ওই রাতটা ওখানে কাটাই দিলাম। পরের দিন আমরা তখন করলাম কি যে পরের দিন দুপুরের পরে ওই আপনার লামার ওইদিকে খাওয়া দাওয়া করে পরের দিন দুপুরে আমরা তখন রওনা দিলাম যে ঠিক আছে। এবং পরের দিন দুপুরবেলা আমরা তখন এই পাহাড়ি রাস্তা দিয়ে মানে ব্যাগগুলো কাঁধে নিয়ে আমরা হেঁটে 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 যাচ্ছি। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, আমরা আবার রাতের বেলা যাওয়ারও ব্যবস্থা রাখছি, আপনার মশাল মানে বাতি টাতি আলো টালো যা যা নেওয়া দরকার সব কিছু নিয়েছি এবং সব কিছু নিয়ে আমরা তখন হাঁটতে শুরু করলাম। মানে আমাদের একটা ডেস্টিনেশন আছে, ওই পর্যন্ত আমরা যাব। এমন করে হাঁটতে হাঁটতে আমরা প্রায় আপনার মাগরিবের আজান দিয়ে দিয়েছে, মাগরিবের আজানের পরে বাতিরেতি নিয়ে তারপর হাঁটতেছি এবং অনেকটা দূর হাঁটার পরে এশার আজান দিল। খেয়াল করে শুনবেন, এশার আজানটা দেওয়ার পরে হঠাৎ করে আমরা মানে চিন্তা করলাম এশার আজান দিয়ে দিছে, মানে একদম ঘন জঙ্গল, কিন্তু একেবারে ঘন জঙ্গল, আশেপাশে কোনো মানুষ নাই, একেবারে নির্গুম ওই জঙ্গল। তো চিন্তা করলাম যে আরেকটু সামনে দিয়ে যাওয়ার পরে দেখলাম যে আমরা একটা পাহাড়ে উঠছি, একটা পাহাড়ে উঠার পরে দেখলাম যে এই পাহাড়টার পাশে আরেকটা ছোট পাহাড় আছে, ওই পাহাড়ে একটা মসজিদ দেখা যাচ্ছে এবং মনে হলো অনেকগুলো লোক ওখানে অজু করতেছে, মানে এরকম একটা দৃশ্য দেখলাম। এটা কিন্তু আপনার এশার নামাজের সময় এশার আজানের পরে বন্ধুরা সবাই মিলে চিন্তা করলাম ঘুরতে যেহেতু আসছি শুধু কি ঘুরবোই, আল্লাহর ইবাদত করবো না, চলো ওই পাহাড়ে গিয়ে নামাজটা পড়ে আসি। আমরা যে পাহাড় দিয়ে যাচ্ছি এটা পাশের একটা পাহাড়, পরে ভাবলাম যে ওই দিক থেকে কিন্তু গেলে আমরা আরেক সাইডে চলে যাব।
এরপরও সবাই মিলে তখন বললাম যে ঠিক আছে, যা নামাজটা পড়ে আসি। এরপরে আস্তে আস্তে করে আমরা ওই পাহাড়ের মধ্যে উঠলাম। উঠার পরে দেখলাম যে প্রায় 6-7 জন লোক পাহাড়ি, ওরা অজু করতেছে, ওরা নতুন নামাজ পড়বে, এবং একজন লোক ওইখানে বসে আছে, এবং যেই লোকটা মসজিদের মানে বারান্দায় বসে আছে, ভাই এত যে সুন্দর বলার মতো না। আমি আমার জীবনে এত সুন্দর মানুষ দেখি নাই। তার চুলগুলো পর্যন্ত, তার চোখের বুড়িগুলো পর্যন্ত মানে একদম সাদা, দাড়িগুলো সাদা, মানে এত সুন্দর লাগতেছে। লোকটারে দেখে আমি তার কাছে গেলাম, গিয়ে তার সালাম দিলাম। উনি সালামের উত্তর নিল। সালামের উত্তর নিয়ে আমারে বলতেছে, তোমরা কোথায় যাচ্ছ আমারে বলে। আমরা তখন বললাম যে আমরা এদিক দিয়ে লামা হয়ে একদম বর্ডার পর্যন্ত যাব, শেষের বর্ডার পর্যন্ত যাব। তো আমাকে বলে নামাজ পড়তে আসছো? আমি বললাম জি। বলো উজু করেও নামাজ পড়ো। এবং এটা বলার পরে আমরা তখন বন্ধুরা ব্যাগ ট্যাগ সব কিছু মসজিদের বারান্দায় রাখলাম, রেখে আমরা উজু করলাম। এবং অজু সম্পূর্ণ করে আমরা তখন মসজিদে ঢুকলাম। ঢুকে আমি তখন নামাজ আদায় করলাম। তো ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, এবং ভাই সেদিনকার ঘটনাটা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। মানে ওনার কণ্ঠ এত মধুর ছিল, এত মধুর যে মানে আমি এত ভালো লাগছে, মানে আমার মনে হয় কি নামাজ পড়তে পড়তে আমরা হারিয়ে যাচ্ছি। মানে নামাজের মাঝে যে একটা মানুষের এত অ্যাটেনশন, এত মনোযোগ আসতে পারে, এটা আমি কখনো মানে চিন্তাই করতে পারি নাই। মানে নামাজ পড়তে পড়তে মনে হয় আমি অন্য কোনো রাজ্যে হারিয়ে যাচ্ছি, এতটা ভালো লাগতেছিল। এবং নামাজ শেষ করলাম, এশার নামাজ শেষ করে আমরা সুন্নত পড়ে এবং পরে বের হলাম। তো বের হয়ে ব্যাগ ট্যাগ সব রেডি করতেছে উনি তখন, এবং ওই লোকগুলো তো পাহাড়ি ছিল, ওরা মসজিদ থেকে বের হয়ে যে যার মতো করে চারদিকে চলে যাচ্ছে। তা আমরা যেহেতু ব্যাগ ট্যাগগুলো কাঁধে বাঁধবো, লাইট টাইট রেডি করবো, আলো টালো জ্বালাবো, একটু সময় লাগতেছে। এই লোকটা তখন তার নামাজ শেষ করলো, যিনি ইমাম ছিলেন, নামাজ শেষ করে কাছে আসছে, এসে আমাদেরকে বলতেছে যে বাবারা তোমরা কোথায় যাবা? আমি বললাম হুজুর আপনারা তো বললামই আমরা এই দিক দিয়ে পুরো বর্ডার পর্যন্ত যাব। বলে তোমরা কি জানো এই দিক দিয়ে বর্ডার কত দূরে? আমি বললাম তা তো জানি, বর্ডার অনেক দূরে। বলে অনেক দূর পর্যন্ত রাতের বেলায় যাবা, কোনো বিপদ হতে পারে, এটা কি মনে হয় না? আমি বললাম যে বিপদ হবে মনে হয় না, কারণ আমাদের কাছে সরঞ্জাম সব কিছুই আছে। আমরা মানে যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমরা সাথে আমাদের ল্যাম্প পাতি টাতি সব কিছু নিয়ে নিছে। পরে বলে বাবা কিছু মনে করো না, একটা কথা বলি, তোমরা রাতের বেলায় মসজিদে থেকে যাও এবং প্রয়োজনে ফজরের আজান দিলে তোমরা এখান থেকে যাইও। ফজরের আজানের আগে বের হইও না, কারণ তোমরা তো পাহাড়ে থাকো না এবং পাহাড় সম্বন্ধে তোমাদের কোনো অভিজ্ঞতাও নাই। আমি এখানে দীর্ঘ বছর ধরে আছি এবং অনেক বছর ধরে আমি এখানে ইমামতি করি। তো তোমরা এখন গেলে একটা বিপদে পড়বে, এবং বড় ধরনের বিপদ, তোমরা মারাও যেতে পারো। তো এটা বলার পর আমাদের ভিতরে সবার ভিতরে একটা ভয় ঢুকে যায়। তাই আমরা চিন্তা করলাম তাহলে ঠিকই আছে। পর আমি বললাম যে কোথায় থাকবো? বলে তুমি মসজিদের বারান্দায় থাকতে পারো। আমি বললাম তো আপনি মসজিদে তালা মারবেন না? উনি বলেন আমি তালা মারবো না, আমার বাসা হচ্ছে মসজিদ মানে পাহাড়ের নিচে, আর পাহাড়ের নিচে আমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিল ওইটা ওনার বাসা। বলে আমি ওইদিকে গিয়ে থাকবো, তোমরা মসজিদে থাকো। তাই আমি বললাম যে না আমরা তাহলে মসজিদের বাইরেই থাকি, আপনার মসজিদে তালা মেরে দেন। যেহেতু মসজিদের ভিতরে ভাই লাইট আছে, অনেক কিছুই আছে, ফ্যান আছে, আমরা এগুলো যদি চুরি করে নিয়ে যাই। ওনারে বলতেছি, ওই তখন বলে না মুসল্লি কখনো চুরি করে না, তোমাদের উপর আমার বিশ্বাস আছে, তোমরা থাকো। এই বলে উনি তখন কীগুলো চলে গেল। এবং চলে যাওয়ার পর আমরা ভাই ঘুমাইতে পারতেছি না, আমরা ট্রেকিংয়ের উদ্দেশ্যে বের হইছি, আমরা ভ্রমণে যাব, তাহলে আমরা ঘুমাবো কেন? সারা রাত ঘুমাইলাম না। এই বন্ধুবান্ধব সবাই মিলে আড্ডাবাজি করতেছি পাহাড়ের উপরে বইসা। আর ওখানে কিন্তু ইলেকট্রিসিটি নাই, আপনার ওই যে আপনার এই যে ইয়েগুলো হয় না, মানে ব্যাটারির মধ্যে হচ্ছে মানে ব্যাটারি দিয়ে চলে আর কি। ওদের ধরেন 3-4টা ব্যাটারি আছে, 2টা চার্জ দিয়ে চালায়, এর বাকি 2টা চার্জ দিয়ে আনে, বাকি 2টা আনার পরে এই 2টা নিয়ে যায়। এরকম করে ওরা মানে ব্যাটারি পরিবর্তন করে ওরা এলাকায় চলে। এইভাবেই হচ্ছে এখানকার মানুষের জীবনযাত্রা। এরপরেই যেটা হলো সেটা হচ্ছে যে ঠিক আছে তাহলে সবাই মিলে ওখানে রাতে আড্ডাবাজি করলাম, এবং আস্তে আস্তে করলাম যে মানে খেয়াল করে দেখলাম যে পূবের আকাশটা একটু একটু করে মানে আলো ছড়াচ্ছে। পরে ভাবলাম যে তাহলে মনে হয় সকাল হচ্ছে। একটু একটু করে যখন আলো ছড়াইতেছে বন্ধুদেরকে বললাম যে চল আমরা ভোরে ভোরে হাঁটতে শুরু করি, নাইলে আবার রোদ উঠে যাবে, বেশি রোদ উঠলে কিন্তু আবার হাঁটতে পারবো না। তো এইভাবে ভোরে আমি তখন বন্ধুরা তখন বলতেছে কিরে কাজ করবো, ওই যিনি আমাদেরকে মসজিদে রেখে গেছে ওনারে কি ডাইকে আনবো? অনেক ডাইকে আইনা বইলা যায়, আমরা এইভাবে মসজিদটা খালি রেখে চলে যাবো। আমি বললাম বেটা ফজরা আজান কিন্তু ওই সময় দিছে কি দেয় না জানি না, কারণ ফজরা আজানের শব্দ আমরা শুনি নাই। পরে আমার বন্ধু বলতেছে তো নামাজ পড়ার জন্য এমনি আসবে, চল আমরা জায়গায় চল। এই কথা বলে আমার বাকি 5টা বন্ধুকে নিয়ে আমি তখন এইভাবে ওখান থেকে বের হয়ে গেলাম রেডি। এরপরও পাহাড়ের উপরে ওইটা ওনার 2-3টা ডাক দিলাম ওই লোকটারে, যে হুজুর আপনি আসেন নিচে, একটু আসেন, ডাক দিলাম, কিন্তু উনি আর আসলো না। না আসার পরে মসজিদটা এভাবেই রেখে আমরা আবারও এই পাহাড় থেকে এই পাহাড়ে আসছি, এই পাহাড় থেকে আবার হাঁটতে শুরু করছি। এবং হাঁটতে আমাদের যেই ডেস্টিনেশন বিকাল 3:30 বাজে আমরা ওখানে গিয়ে পৌঁছাইছি, মানে আমরা যে টার্গেটে গিয়েছিলাম। এর আগেও আমরা একবার ওই জায়গাটাতে গেছিলাম, তো অবশ্যই ওই সময় আমরা গাইড নিয়ে গেছিলাম। এবার আমরা কিন্তু গাইড নিয়ে যাই না, গাইড নিয়ে গেছি, তাঁবু করছি, তাঁবুতে রাতে ছিলাম, এরপর আবার গেছি ওভাবে। কিন্তু এবার আমরা গাইড নিয়ে যাই না, এবার আমরা নিজেরাই গেছি। তো ওইখানে থাকলাম আপনার রাতের বেলা আমরা তাঁবু করলাম, করে তাঁবুতে আড্ডা মেরে এরপরের দিন সকালবেলা ভোরে আবারও রওনা দিলাম। আমরা লামায় চলে আসবো, ওখান থেকে আলীকদম হয়ে তারপর হচ্ছে চলে যাব।
এরকম একটা প্ল্যানিং নিয়ে তখন আমরা আবারও আসি, আমাদের বাইকগুলো কিন্তু লামাতে রাখা আছে। তো এরকম করে আস্তে আস্তে যখন ওই পাহাড়ের চূড়াতে আসলাম, পাহাড়ের ওইদিকে মানে যেখানে আমরা নামাজ পড়ছিলাম, ওই পাহাড়ের উপর ওঠার পরে বাম দিকে তাকিয়ে দেখতেছি ওই মসজিদটা দেখা যায় না। আমরা গতকালকের আগের রাতে যে মসজিদে ছিলাম ওই মসজিদটা দেখতে পাচ্ছি না। পরে আমি বন্ধুদেরকে বলেছি, কি রে মসজিদটা কি এটাই ছিল না? পরে বলে হ্যাঁ, এখানেই তো মসজিদটা ছিল। এবং ওইখানে একটা গাছ আছে, অনেক বড় একটা গাছ আছে, গাছের নিচে মসজিদটা ছিল, গাছটাও আছে কিন্তু নিচের মসজিদটা নাই। মানে অনেক বড় একটা মসজিদ, মানে বিশাল দেখার মতো একটা মসজিদ, এত সুন্দর একটা মসজিদ। আমরা রাতের বেলা ওখানে ছিলাম পর্যন্ত এই মসজিদটাকে দেখতে পাচ্ছি না। দেখতে না পাওয়ার পরে আমি চিন্তা করলাম, কিরে মসজিদটা কোথায় গেল? এবং আশেপাশে তখন দেখলাম যে চাকমা জাতিরা কাজ করে, তা ওনাদের সাথে কথা বলি, ওনারা কিন্তু আবার আমাদের ভাষা বুঝে না, আর আমরাও ওনাদের ভাষা বুঝি না। এই জন্য কথা না বলে আমরা আস্তে আস্তে করে হাঁটতে 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 আমাদের যে বাইক, যেখানে যে হোটেলে বাইক রাখছি ওই হোটেলে আমি তখন বাইকের কাছে আসছি। আসার পরে হোটেলের যে ম্যানেজার ছিল, মানে হোটেলের যিনি ম্যানেজার, ওনাদেরকে বললাম যে ভাই এই ঘটনা, আমরা এমনি এমনি গেছিলাম এবং ওই পাহাড়টার পাশে একটা মসজিদে আমরা রাত যাপন করেছি, রাতে ছিলাম। এবং পরের দিন যেটা হলো সেটা হচ্ছে, আমরা পরের দিন যখন ফিরে আসতেছিলাম দেখলাম যে ওখানে ওই মসজিদটাকে দেখা যাচ্ছে না, কিন্তু গাছটা দেখা যাচ্ছে। তখনই ওই লোকটা আমাকে বলতেছে, আপনি কি বলেন এটা? আপনি কি ভাই পাগল হয়ে গেছেন? আপনি ওখানে মসজিদ কোথায় পাইলেন? আমি বললাম, আরে ভাই আমরা এই দিক দিয়ে গেলাম, আমি তো একা না, আমার পাশে আরও 5টা বন্ধু ছিল, আমরা সবাই মিলে নামাজটা পড়লাম মসজিদে, এই হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা গেছি। পরে বলতেছে, ভাই আপনি যে রাস্তার কথা বলতেছেন ওই রাস্তা দিয়ে অনেকেই যায়, ঠিক আছে, কিন্তু ওইখানে কোনো মসজিদ নাই, এটা হচ্ছে চাকমাদের বাড়িঘর, ওখানে চাকমারা থাকে, এখানে কোনো মসজিদ নেই। এবং এটা দিয়ে মসজিদ আসবে কোথেকে? ওইদিকে তো কোনো মুসলমানই নেই। এখানে যত মানুষজন আপনি দেখবেন তারা সবাই উপজাতে, তারা সবাই চাকমা এবং পাহাড়ি। এখানে তো আপনি কোনো মসজিদ থাকার তো কথাই না, আপনি মসজিদ কোথায় পেলেন? আমি বললাম, বাইরে আমরা গেলাম, আমরা তো আর আপনাকে মিথ্যা বলতেছি না। উনি বলে যে না ভাই, এখানে কোনো মসজিদ নেই। তো রাতের বেলা আমরা তখন ওই হোটেলে আবার ছিলাম, থাইকা রাত্র প্রায় 11টার দিকে আমার কোনোভাবে আমি মনটারে বুঝাইতে পারতেছিলাম না যে এটা কী হইলো এবং এটা কীভাবে সম্ভব। আমরা নিজের চোখে যে মসজিদ দেখলাম, যে মসজিদে আমরা সারা রাত ছিলাম, নামাজ পড়লাম, আর এই হোটেলের ম্যানেজার বলতেছে ওখানে নাকি কোনো মসজিদে নাই। তো এটা বলার পরে তখন আমি কি করলাম, যে ঠিক আছে, আমি বললাম যে আমার বন্ধুদেরকে বললাম যে দেখ, আমরা কালকে যাব না, আমরা কালকে এই ম্যানেজারকে নিয়ে আমরা ওই জায়গাটা যাব, ম্যানেজারকে আমরা এটা দেখাবো। আমার বন্ধুরা বলে দরকার কি, আমরা যেটা দেখে আসছি এবং উনি যেটাই বলো, ওনার কথা উনি বললে হবে নাকি? হয়তো আমরা মসজিদটা দেখি নাই, মসজিদটা হয়তো পাহাড়ের অন্য কোনো সাইডে ছিল, এইটা নিয়ে তো ভাড়াবাড়ি করার কি আছে, আমরা সকালবেলা চলে যাব। আমি বলছি না, তোরা যদি যাবি তো তোরা যা, কিন্তু আমি যাব না। আমি এইটার শেষ পর্যন্ত দেখে ছাড়বো যে আমি কি দেখলাম এবং কেন এটা এরকম হলো। আমি নিজের চোখে মসজিদ দেখলাম, আমরা নামাজ পড়লাম, আমরা ছিলাম, বাট ম্যানেজার বলতেছে এখানে কোনো নাকি মসজিদে নাই। এটা কি ধরনের কথা? রাতে ভাই আমি আর ঘুমাইতে পারলাম না, ওদের সাথে আমি শুয়েছিলাম কিন্তু আমার চোখে আর ঘুম আসে নাই। এবং পরের দিন সকালবেলা উঠে ম্যানেজারে বলতেছে, কাকা আমার সাথে চলেন, আমি আপনার মসজিদের ওই জায়গাটা দেখাবো। উনি বলে না বাবা, আমার হোটেলে কাজ আছে। পরে উনি কিছু টাকা অফার করলাম, যে একটা গাইডকে যে টাকা দেওয়া হয় আমি আপনাকে সেই টাকা দিব, আপনি আমার সাথে চলেন। উনি বলে তাহলে তোমরা একটা গাইড নিয়ে যাও। এই বলে একজন গাইড আমাদেরকে দিল, উনি যাবে না, মানে ম্যানেজার যাবে না। পরে গাইডটাকে দিল এবং আমরা তখন ওই গাইডটাকে নিয়ে রওনা দিলাম। এবং গাইডটাকে নিয়ে রওনা দিতে দিতে ওই পাহাড়ের কাছাকাছি আসছি। এসে ওই গাইডকে আমি বললাম যে ভাই, ওই পাহাড়ের নিচে আমরা একটা মসজিদ দেখেছি এবং ওই মসজিদে আমরা রাতের বেলায় নামাজ পড়েছি, আমরা ওই মসজিদে ছিলাম, আমরা ছিলাম পর্যন্ত। মিথ্যে বলতেছি না ভাই, মিথ্যে কেন বলবো? ওই মসজিদে আমরা রাতে ছিলাম এবং সকালে আমরা মসজিদ থেকে বেরোইছি, ওখানে একজন মানুষ ছিল এবং উনি অনেকগুলো মানুষ ছিল, ওখানে উনি নামাজ পড়াইছে। পরে গাইড আমাকে বলতেছে, ভাই ঠিক আছে চলো ওই পাহাড়ের দিকে যাই। তখন তো দিনের বেলায়, দুপুরবেলা। পরে ওই পাহাড়ের দিকে আবারও গেছে এবং পাহাড়ের দিকে ওইখানে যাওয়ার পরে যেটা হইলো সেটা হচ্ছে, পাহাড়ি ওখানে অনেক চাকমা টাকমা আছে। ওই লোকটা কিন্তু আবার চাকমাদের ভাষায় কথা বলতে পারে, যিনি ছিল বাঙালি, উনি টোটালি চাকমাদের ভাষাটা কিন্তু জানে, ওই গাইড ভাইটা। এরপরে তিনি ওই পাহাড়ে গিয়ে চাকমাদের সাথে কথা বলে, তাদের ভাষায় চাকমা দিয়ে ভাষায় উনি কথাবার্তা বলে এবং বলার পরে উনি বলতেছে যে ভাই আপনারা চলে যাই। তাই আমি বললাম, ভাই আপনি কি বললেন, আমাদেরকে তো বললেন না। বলে এখান থেকে চলে যাই, তারপরে বলবো, চলেন। এই বলেই তিনি আবার চলে আসতেছে। আমরা বললাম, ভাই বলেন না, কি বললো? অনেকটা দূর চলে আসার পরে আমরা ওইখানে এসে একটু বসছি, একটু বসার মতো একটা বিশ্রামের মতো জায়গা ছিল, ওখানে বসলাম। বসার পর ওই গাইড আমাদেরকে বলতেছে, ভাইরা আপনারা তো ঢাকা থেকে আসছেন, আপনারা বিষয়টা বুঝবেন না, তারপর আমি আমাদেরকে বুঝিয়ে বলি, দেখেন আপনারা বুঝতে পারেন কিনা। আমি চাকমাদের সাথে কথা বলছি, চাকমারা বললো এখানে কোনো মসজিদ নাই, কোনোদিন কোনো মসজিদ ছিলও না। কিন্তু চাকমারা বললো ওরা নাকি মাঝে মাঝে দেখে, রাতের বেলায় বা দিনের বেলায় বা কোনো নামাজের সময়, আজানের পরে ওরা নাকি দেখে যে ওখানে একজন লোক এসে নামাজ পড়ে, যার চুলগুলো অনেক লম্বা, সাদা সাদা চুল, মুখের মধ্যে দাড়িগুলোও সাদা এবং এরকম সাদা পাঞ্জাবি পরে একটা লোক এখানে এসে মাঝে মাঝে নামাজ পড়ে
আজানের পরে এটা অনেকেই দেখে। চাকমারা যারা ওখানে থাকে, যারা ওখানে স্থায়ী লোকাল, তারা বলে তারা অনেকেই দেখে এবং ভালো করে দেখতে গেলে আর লোকটাকে দেখে না। হয়তো দূর থেকে দেখে ওখানে নামাজ পড়তেছে, ওই কাছে গেলে পরে আর লোকটাকে দেখা যায় না। অ্যান্ড মাঝে মাঝে ওখান থেকে নাকি আজানের শব্দ শোনা যায়। এবং চাকমারা এটাও বললো যে আদিকালে মানে বহু বছর আগে ওখানে নাকি একটা মসজিদ ছিল এবং অনেক মানে ধর্মীয় লোকজন ওখানে এসে উপাসনা করতো। মুসলিম ধর্মের লোকেরা তারা এখানে থাকতো, বসতো। এখানে একটা মসজিদ ছিল, কিন্তু এটা আজ থেকে শত শত বছর আগে। কিন্তু বর্তমানে এই জায়গায় কোনো মসজিদ নাই। মানে কথাটা শোনার পরে আমার মনে হয় আমি আসমান থেকে পড়লাম, ইয়াল্লা এটা আমার কী বললো, মানে কী ধরনের ঘটনা। এবং এরপরে ওখান থেকে আমি তখন চলে আসলাম। আসার পরে মানে সারাটা রাস্তা ঢাকাতে আসতেছি, বাইক চালাইতে আসি, কিন্তু মাথার মধ্যে খেলে এই জিনিসটা ঘুরতেছে, এইটা আমি কি শুনলাম, এটা আমি কি দেখলাম। তো অনেক দিন তো নেটওয়ার্কের বাইরেই ছিলাম। এবং এরপরে চিটং এসে আমি প্রথমে আমার বোনকে ফোন দেই মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য। এবং আমার বোনকে ফোন দিয়ে জানতে পারি আমার মায়ের অবস্থা ভীষণ রকমের খারাপ। আমার বোন আমার বলতেছে, ভাই আম্মু মনে হয় বাঁচবে না, আম্মুর অবস্থা খারাপ, আপনি তাড়াতাড়ি আসেন। আমরা তো আপনার নাম্বার অনেক কল দিয়েছিলাম, আপনার নাম্বার আমরা নেট পাইনি। আসলে আমরা যে এলাকাতে ছিলাম ওই এলাকাটা সম্পূর্ণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন একটা এলাকা, ওখানে ফোনে নেটওয়ার্ক নাই। তো নেটওয়ার্ক না থাকার কারণে আমি কোনো রকমের যোগাযোগ করতে পারিনি। এরপরে এই কথার পরে তখন আমরা আবারও চলে আসলাম, মানে সবাই মিলে তখন ওখান থেকে আবার ব্যাক করলাম। মানে আপনার চিটং থেকে আমরা ঢাকার দিকে যাচ্ছি। এবং বাসায় যাওয়ার পরে দেখলাম যে আমার আম্মার অবস্থা খুবই খারাপ। মানে আমার আম্মা কথা বলতে পারে না, মানে কথা বলতে পারে না, খুব মানে মিনমিনিয়ে কথা বলে। আমি আমার বোনেরে বললাম, কী হয়েছে? বললো আমি জানি না, রাতের বেলায় কে জানি আম্মুকে ডাকছে। মানে ডাকার পরে আম্মু দরজা খুলছে এবং মানে আমাদের মেন দরজা খুলছে, খোলার পরে কী হয়েছে আমি জানি না, আম্মু ওখানে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমি আম্মুকে আনছি, এনে হসপিটালে নিয়ে গেছি। আম্মুর এই অবস্থা। পরে আমি আম্মুরে বললাম যে আম্মু কী দেখছো তুমি দরজা খুলে? আমার আম্মু কিছুই বলে না, মানে মুখে কোনো কথাই বলে না যে আম্মু কী দেখছে, এটা আম্মু বলে না। এবং না বলার পরে সেই রাতে আমি তখন কী করলাম, বাসায় ছিলাম। ভাই বাসায় থাকার পরে সারাটা রাত, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, মানে পুরোটা রাত মানে সাপে, একটা বড় ধরনের সাপে যেরকম ফুসফুস 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 করে শব্দ করে না, এরকম সাপের একটা শব্দ আমি সারাটা রাত পাইছি। আমি শুইছি, শোয়া থেকে উঠছি, দরজা খুলছি, খুলে দেখি যে নাই, কেউ নাই, কিন্তু সাপে শব্দ করতেছে এরকম একটা অবস্থা। ওই রাতটা এরকমভাবে কাটলো। এর পরের দিন আমি দোকানে গেলাম, দোকান দেখলাম। এবং এরপরে রাতে যেটা ঘটলো সেটা হচ্ছে ওই বাচ্চা সারাটা রাত বাচ্চারা দৌড়দৌড়ি করে, বাচ্চারা এদিকে যায়, বাচ্চারা ওইদিকে যায়, এরকম একটা অবস্থা। মানে সারাটা রাত এরকম হয়েছে। আর মা তো ধুম টানতেছে, মা যে কোনো সময় মারা যাবে, মায়ের অবস্থা এরকম। মানে মায়ের অবস্থা খুবই খারাপ। পরে দোকানে গিয়ে মন খারাপ করে বসে আছে। আমাদের দোকানে যে ছেলেটা ছিল ওই আমারে বলতেছে যে ভাই ওর বাড়ি কিন্তু আমার মিরপুরের ওইদিকে। পরে আমারে বলে, ভাই কিছু মনে করেন না, আপনার আম্মুর অবস্থা কি এখন? তা আমি তো ওই দিন ছিলাম না, মাঝে মাঝে আমার বাসায় যাইতো, আমার আম্মুরে দেখতো। পরে আমি বললাম যে আমার আম্মার অবস্থা তো খুবই খারাপ রে ভাই, মানে বুঝতে পারতেছি না, আম্মুকে মনে হয় আমি আর বাঁচাইতে পারবো না। উনি আমারে বলে, মঈন ভাই, মানে ছেলেটা আমাকে বলে, মঈন ভাই আমি আপনার আম্মুরেও বলছিলাম, আপনার বোনেরও বলছিলাম, ওরা তো আমার কথা শোনে নাই। আপনার আম্মুরে দেখে আমার মনে হচ্ছে যে আপনার আম্মুরে মনে হয় কেউ বান মারছে। আমি বললাম, মানি তুমি কীভাবে বুঝলা? বলে, আমার একটা খালা আছে, আমার একটা খালা এইভাবে মারা গেছে, এরকম সমস্যা হয়েছে, আমার খালাকেও বান মারা হয়েছে, কই মাছের মধ্যে তাবিজ দিয়ে আমার খালারে মাইরে ফেলছে এবং আমার খালাও মারা গেছে, এরকম মানে মনে হয়, আমার মনে হয় কেউ না কেউ আপনার আম্মাকে মনে হয় কালো জাদু করছে। তো আপনি একটা কাজ করেন, আপনার আম্মুরে একটু আপনি একটা ভালো ডাক্তার দেখান, মানে ভালো একটা কবিরাজ দেখান। তা আমি তো ভাই কবিরাজ এগুলো চিনিও না, জানিও না, ভাই এই সমস্ত আমার কোনো অভিজ্ঞতাও নাই। পরে আমারে বলে যে একটা কবিরাজ আছে, যদি আপনি বলেন তাইলে আমি আপনাকে নিয়ে যেতে পারি আমাদের মিরপুরের ওইদিকে। তাই আমি বললাম যে কোনোদিনও কবিরাজের কাছে যাইনি, আচ্ছা ঠিক আছে আমি দেখি। দুপুরবেলা বাসায় যেলাম, বোনেরে বললাম, ছোটো বোনেরে বললাম যে এই ঘটনা আমাদের দোকানের ছেলে এটা বলতেছে। আমার বোনও তখন আমাকে বলে যে ভাইয়া অন্তু ঠিকই বলছে, একটা কবিরাজের কাছে যাও না। মানে আমাদের কাছে মনে হয় যে আমাদের বাসায় কোনো না কোনো একটা সমস্যা আছে। রাতের বেলা আমরা সাপের শব্দ শুনতে পাই, সাপের ফুসফুস শুনি, এবং বাচ্চারা দৌড়দৌড়ি করে, বাচ্চারা নাচে গায়ে, বাচ্চারা অনেক কিছু করে, এই ধরনের শব্দ আমরা শুনতে পাই। তাহলে তো মনে হয় ভাইয়া এটা ভয়ানক কোনো কিছু। তা তুমি একটু কাইন্ডলি এটা নিলে করো, তুমি একটু করো। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে তোর কথা মতোই থাকুক, তাইলে আমি ঠিক আছে, আমি দেখি কী করা যায়। এবং আমাদের ওই দোকানের ছেলেটার সাথে এর পরের দিনে আমি তখন গেলাম যে ঠিক আছে, আমি তখন ওর সাথে আমি চলে গেছি ওই মিরপুরে। ওইখানে আমার বাইক নিয়ে গেছি, যাওয়ার পরে ওইখানে একজন মহিলা কবিরাজ, মানে মহিলা তান্ত্রিক, ওই মহিলা তান্ত্রিকের কাছে গেলাম এবং ওই মহিলাকে আমি সব কিছু খুলে বললাম যে এই ঘটনা। উনি সব কিছু শুনে আমাকে বললো, আপনার আম্মাকে আমার দেখতে হবে, আপনার আম্মাকে দেখতে হবে, আপনাদের ঘরে যেতে হবে, আপনাদের ঘরে যাওয়া ছাড়া আমি কিছু করতে পারবো না। পরে আমি বললাম, আপনি কবে যাবেন? উনি তখন আমাকে বললো, আপনি এটা লিখে দিয়ে যান, আপনার ফোন নাম্বার দিয়ে যান, আপনাকে আমি ফোন দিয়ে আসবো। তো আমার ঠিকানা দিয়ে আসলাম। এর 2 দিন পরে আবার এই 2 দিনের মাঝে কী হয়েছে, এখানে আরেকটা কথা বলি।
রাতের বেলায় মানে আমার আম্মা শুয়ে আছে, আমার বোনও শুয়ে আছে, আমার বোন হঠাৎ করে রাতের বেলা চিৎকার করতেছে, মানে মাগো মাগো বলে চিৎকার করতেছে খুব ভয়ে। আমি তখন দৌড়িয়া দরজা মানে আমার ঘর থেকে বেরোয়া যে দেখছি আমার বোন চিৎকার করতে করতে মানে মানে ড্রয়িং রুমে চলে আসছে, ড্রয়িং রুমে এসে চিৎকার করতেছে। আমি বললাম কী হয়েছে, তুমি চিৎকার করতেছিস কেন? বলে ভাইয়া আমি দেখি আমি আম্মুরে ধরে শুয়ে আছি, হঠাৎ করে চোখ মেলে দেখি আমি একটা সাপের জড়ায় ধরে আছি। কী বলিস তুই সাপের জড়ায় ধরে আছিস? বলে ভাইয়া আম্মু তো না, আম্মুর জায়গায় একটা সাপ শুয়ে আছে। পরে আমি আম্মুর রুমের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি না আমার আম্মুই শুয়ে আছে। আমি বললাম এই তুই দিকে তো। পরে বলে যে আমি তো দেখছি ভাইয়া একটা সাপ, এবং আমি দেখছি আম্মু না আমি একটা সাপকে জড়ায় ধরে আছি। আমি তখন বললাম সারাদিন সাপের মুভি টুভি দেখিস তো, মানে হরর মুভি দেখিস, এই জন্য তোর এরকমটা হচ্ছে। ওরা ধমক টমক দিয়ে আমি তাও আর আম্মুর সাথে সবাই দিলাম। তারপরে আমি তো জানি কি হচ্ছে বাসার মধ্যে। এর 2 দিন পর ওই মহিলা আমাকে ফোন দিল, তান্ত্রিক ওই মহিলা ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আমি আপনাদের বাসায় আসবো। তো আমি যে ঠিক আছে আসেন। পরে আমার দোকানের ছেলেটার আমি পাঠাইছি, ওই গিয়ে নিয়ে আসছে। এবং উনি যেটা করছে আমাদের বাসার বারান্দায় আসার আগে মানে বারান্দায় এসে উনি মানে হঠাৎ করে আর ঘরের মধ্যে ঢুকে না। পরে আমি বললাম যে কী ব্যাপার, ঘরে যাবেন না, ঘরে আসেন। পরে বলে যে না আমি আপনাদের বাসায় যাবো না, আপনাদের বাসায় গেলে আমার সমস্যা হবে, আমি একটু বাইরে কোথাও বসতে চাই, এখানে না। পরে আমি বললাম ঠিক আছে আমার দোকানের মধ্যে আসেন। বলে না আপনাদের বিল্ডিংয়ের চারপাশে, আমি বিল্ডিংয়ের মধ্যে ঢুকবো না। পরে আমি বললাম যে কোথায় ঢুকবেন আপনি? বলে আপনি আমাকে একটু চলেন, আপনি আমার সাথে আমার ওখানে চলেন। পরে এখান থেকে একটা গাড়ি নিয়ে আমি তখন ওই মহিলার সাথে, তান্ত্রিক মহিলার সাথে আমার দোকানে ছেলেটা সহ চলে গেলাম আবার মিরপুরে ওনার বাসায়। এবং ওনার বৈঠকখানায় গেলাম। বৈঠকখানায় যাওয়ার পরে উনি এখানে আসার সময় একটা কাজ করছে, একটু পানি আমার বাড়ির মধ্যে মানে বাড়ির দরজার মধ্যে পানি ছিটাইছে, পানিটা ছিটাই কিন্তু উনি আর ঢুকে নাই। এরপর উনি বলে যে আপনাদের বাড়ির সামনে, মানে ওখানে যাওয়ার পর আমাকে বলছে আপনাদের বাড়ির সামনে একটা বিল্ডিং আছে, লাল কালার গেটটা, এবং এসএসের লাল কালার যে গেটটা, ওই বিল্ডিংটা কার? আমাকে বলছেন আমাদের একদম মানে মেন রোডের পাশে। পরে আমি বললাম এটা তো আমার এক আন্টির বাসা, শাহিন আন্টির বাসা। পরে বলে আপনি কি ওই শাহিন আন্টির মেয়ের সামনে কি বিয়ে করছেন? এমনি আমারে বলতেছে। মানে এই মহিলা কীভাবে জানছে ভাই আল্লাহ মাহবুদ ভালো জানে। আমি তখন বললাম হ্যাঁ আমি তো বিয়ে করছি, ওরে বিয়ে করছে। পরে মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। উনি আমারে বলে, আমি বললাম আপনি কীভাবে জানলেন যে আমি এখানে ওনাকে বিয়ে করছি, এটা আপনি কী করে বুঝলেন? তা বলতেছে যে যেভাবে হোক বুঝছি তো, এখন কি হয়েছে? আমি বললাম যে কী হয়েছে? পরে বলে যে আপনার মাকে আমি আসলে মানে কিছু করতে পারবো না, কারণ এটা অনেক ডেট ওভার হয়ে গেছে, মানে এটা আপনার আম্মুর শরীরের সাথে মিশে গেছে। আপনার আম্মুকে প্রথমে একটা জিন দিয়ে কালো জাদু করা হয়েছিল, এবং ওই জিনটা আস্তে আস্তে করে আপনার আম্মুর সাথে মিশতে মিশতে এটা এখন বর্তমানে আপনার আম্মুর ব্লাডের সাথে মিশে গেছে। আপনার আম্মুর শরীর থেকে এটা আমার পক্ষে সরানো সম্ভব না, আমি এটা পারবো না। তবে আপনি একটা কাজ করতে পারেন, আপনি অন্য কোনো তান্ত্রিকের কাছে যান, এটা একটা কালো জাদু, আমি আপনাকে শুধু এতটুকুই বলতে পারি। আমি আপনার কাছ থেকে কোনো টাকাও চাই না, পয়সাও চাই না, আমার কোনো টাকাও দিতে হবে না। আমি যে আপনার বাসায় গেছি এটার জন্য আমাকে কোনো বেনিফিট দিতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না। কিন্তু মূলত আমার সমস্যা হচ্ছে এইটা যে আপনার আম্মুকে কালো জাদু করা হয়েছে, এবং এই কালো জাদুর প্রতিফলে আপনার আম্মু কিন্তু মারা যাবে। যত দ্রুত পারেন কিছু একটা করেন। আর আমার তরফ থেকে আমি শুধু এই পানি পরোটা দিলাম, যদি পারেন মাঝে মাঝে আপনার আম্মুকে পানি পরোটা খাওয়ায়েন, বাট এই জিনটাকে কিন্তু আমি সরাইতে পারবো না। হয়তো সাময়িকভাবে জিনটা হয়তো আপনার আম্মুর খুব বেশি ক্ষতি করতে পারবে না পানি পরোটা খাওয়াইলে, কিন্তু ভাই আমি এটাকে সরাসরি সরাইতে পারবো না, আপনি অন্য কারো কাছে যান। তাই মহিলাকে বললাম যে আপনি আমাকে অন্য কারো ঠিকানা দেন যে কোথায় গেলে আমি আমার মাকে বাঁচাতে পারি। উনি বলে না আমার কাছে এরকম কোনো ঠিকানা নাই, যে জিনটা আপনার আমার উপরে চালান করা হয়েছে এটা খবিশ জিন, খুব খারাপ একটা জিন। যে জিনগুলো ময়লা মানে আবর্জনার মধ্যে থাকে, বেশিরভাগ সময় সাপের রূপ ধারণ করে এবং বাচ্চাদের রূপ ধারণ করে, সাপের রূপ ধারণ করে। তো এইরকম জিনগুলো দিয়ে আপনার আমাকে চালান করা হয়েছে, তো এটা আসলে আমার দ্বারাই পসিবল না, আপনি প্লিজ আপনি অন্য কোথাও দেখেন। আমি ওই মহিলার কাছ থেকে চলে আসি, এবং এরপর থেকে ঘরে থাকতে আমার ভয় লাগে। আর আমাদের দোকানে যে ছেলেটা ওরা তখন আমি আমাদের বাসায় রাখি, যে তুই আমার সাথে আমাদের বাসায় থাক, মানে আমার রুমে থাক, কারণ রাতের বেলায় ভাই বাচ্চার চিৎকারে ঘুমানো যায় না। সারাটা রাত বাচ্চারা চিৎকার করে, এবং সারাটা রাত হচ্ছে সাপে ফুসফুস করে, মানে এই জিনিসগুলো মানে আমার সারাটা রাত বাসার মধ্যে হতে থাকে। এরকম করতে করতে পরে আমি আরেকটা কবিরাজের কাছে যাই, আমাদের ঢাকার বাইরে গাজীপুরের ওই দিকে, এবং ওইটা ছিল হুজুর কবিরাজ। ওনার কাছে যাই, উনি বলে ভাই ভালো করে দিতে পারবে, কিন্তু টাকা লাগবে, 3 লাখ টাকা লাগবে। তা আমি বললাম 3 লাখ নয়, যদি আরও বেশি লাগে আমি তাও দিতে রাজি হয়েছি, কিন্তু আমার মাকে তো আমার বাঁচাতে হবে। আমি 3 লাখ টাকা ওনার সাথে কন্ট্রাক্টে রাজি হলাম। প্রথমে 2 লাখ মানে 1 লাখ টাকা দিছি, এরপরে 50,000, এরপরে 50,000, এরপরে আরও 1 লাখ, আমি টোটালি 3 লাখ টাকা ওনাকে দিলাম। প্রায় মাস দেড়েকের মতো আম্মু ভালো ছিল, মানে এই ধরনের সমস্যা হয়নি। বাসার মধ্যে কোনো রকমের আমরা কোনো সাউন্ড পাই নাই, বা কোনো বাচ্চা শব্দও পাই নাই, কোনো সাপের শব্দও পাই নাই, মোটামুটি আপনার একটু ভালো ছিল। এর ঠিক কয়েকদিন পরেই আপনার প্রায় এই মাস 3 কাটার পরেই আবারও সেই পুরনো সমস্যা আবারও দেখা দিল।
অ্যান্ড কবিরাজের কাছে গেছি, যা বললাম যে উনি আমাকে বলে আমি আবারও ঠিক করে দিতে পারবো, তো টাকা লাগবে, আবারও 3 লাখ টাকা দিতে হবে। তো এখন কি আমি 3 লাখ টাকায় 3 মাস আমার বাসা ঠিক রাখবো? এটা কি সম্ভব? অ্যান্ড আমি বললাম যে না, আপনি তো আমাকে টাকা দিতে হবে, আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে বলছেন, বাট এটা তো ঠিক হয় না, আপনি আমার টাকা রিটার্ন করেন। এই লোকটার সাথে আমার মোটামুটি অনেক ঝামেলা টামেলা হলো। ওখান থেকে আমি তখন চলে আসি। টাকা ওনার কাছ থেকে আর নিতে পারলাম না এবং আমি এটা কোনোভাবেই ঠিকও করতে পারলাম না। এরপরে বিভিন্ন জায়গায় কেউ আমাকে এখানে বলে, কেউ এখানে বলে, অনেক জায়গায় ঠিকানা দেয় এবং লাস্ট পর্যন্ত আমি ইন্ডিয়াতে পর্যন্ত আমার আম্মুকে নিয়ে যাই। ইন্ডিয়ার একটা ঠিকানা দেয় যে ওই ঠিকানায় নিলে হয়তো আমার আম্মুকে বাঁচানো যাবে। ওই ইন্ডিয়ার একটা ঠিকানা দিলে পরে আমি ওই ওই ইন্ডিয়ার ঠিকানা পর্যন্ত আমি যাই, আমার আম্মুকে নিয়ে যাই, কিন্তু ওইখানে আমি আমার আম্মুকে ভালো করতে পারি না। আমার আম্মু যে ভালো হয় না বিষয়টা এরকম না, ভালো হয়। ধরেন কোনো একটা তান্ত্রিকের কাছে গেলাম, কোনো একটা কবিরাজের কাছে গেলাম, তাবিজ দিল, পানি পড়া দিল, 2 মাস 3 মাস, বড় জোর 3 মাস, মানে 1.5-2 মাস 3 মাস পরে আমার আম্মুর আবারও সেই সমস্যায় কীভাবে আবারও দেখা দেয়। এবং আমার আম্মুর যে সমস্যাটা হয়, আম্মু রাতের বেলায় চিৎকার করে, কাঁদে এবং ভয় পায়, সারা রাত ভয়ে ভয়ে থাকে, খাওয়া দাওয়া করে না, চোখগুলো ছোট হয়ে গেছে, মাথার চুলগুলো উঠে যাচ্ছে এবং দিনে দিনে শুকিয়ে একেবারে কয়লা হয়ে যাচ্ছে। এরকমভাবেই তখন সময়গুলো কাটতেছে। আমরা এদিকে সেদিকে বিভিন্ন দিকে কথা বলি, আমাদের আত্মীয় স্বজন, আমার নানুর বাড়ির লোকজনদের সাথে কথা বলি যে আর কোনো কবিরাজ আছে কিনা, আর কোনো তান্ত্রিক আছে কিনা, বা কোথাও নিলে আম্মুকে ভালো করা যাবে কিনা। আমি আর কোনো ঠিকানা খুঁজে পেলাম না, আমার আম্মুকে ভালো করার আর কোনো রাস্তাও খুঁজে পেলাম না, আর কোনো ঠিকানাও খুঁজে পেলাম না। এবং সর্বশেষ অবস্থা এরকম হয়েছে যে আমার কাছে মনে হয় আমার আম্মুকে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। এবং একটা সময় সব কিছু ছেড়ে দিয়ে এমন একটা অবস্থার মধ্যে চলে গেলেন, আমি এই পর্যন্ত কিন্তু আমি বললে আপনি বিশ্বাস করবেন না, আমার কাছে মনে হয় না, আমি প্রায় 40 লক্ষ টাকা আমার আম্মার পিছনে খরচ করছি। আমাদের একটা জায়গা ছিল গ্রামের জায়গায় বিক্রি করছি, ঢাকায় আরেকটা প্লট ছিল, ওইটা বিক্রি করছি, আমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা দিছি। আমার ছোটো বোনদের যে আমার ছোটো ভাই যে চাকরি করতো, আবার একটা ভালো চাকরি পায়, ওর এখান থেকে টাকা পয়সা নিচ্ছি, টাকা পয়সা এতভাবে খরচ করছি বলার মতো না। যে যেখানে বলছে, যে জায়গায় বলছে ভাই এই জায়গায় নিলে ভালো হবে, ওই জায়গায় নিয়ে গেছি, এই জায়গায় নিলে ভালো হবে, টাকা লাগবে, যে সময় যেখানে নিতে বলছে সেখানেই নিছি, যত টাকা বলছে তত টাকাই দিছি। কখনোই কিন্তু এটা বলি নাই যে না আমাদের এত টাকা দিতে পারবো না, গেলে 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ এরকম করে দিতেই থাকতাম। কিন্তু শেষ পর্যন্ত ভালো 1 মাস 1.5 মাস 2 মাস, বড় জোরে 3 মাস, এরপরে আবার যেই মাল সেই। তো এরপরে আর তো আমার তো আর কোনো উপায় নেই, বা আমি আর কি করব বুঝতেও পারতেছিলাম না। এক পর্যায়ে কান্নাকাটি করতেছি। এরই মাঝে একটা তান্ত্রিক আমাকে বলছিল যে আপনার আম্মুকে মনে হয় না যে কারো দ্বারা ভালো করতে পারবেন, কোনো মানুষ দ্বারা, তবে আপনার আম্মুর অবস্থা লাস্ট স্টেপে আসতে, উনি মারা যাবে যে কোনো সময়, উনি যা দেখতে চায় ওনাকে দেখান, উনি যা খেতে চায় ওনাকে খাওয়ান এবং ওনাকে একটু সময় দেন, মনে হয় ওনাকে বাঁচাতে পারবেন। একটা তান্ত্রিক এই কথা বলে। এরপরে একদিন রাতের বেলা হলো কি, আমার আম্মু এমন জোরে চিৎকার করে কান্না করতেছে ভয়ানকভাবে। আম্মুর কান্নাকাটি দেখে ভাই আমি তখন দৌড়ে রুমে গেছি, যাওয়ার পরে আমার আম্মুকে মারতেছে, আমি বুঝতেছি ধাম ধাম করে আম্মুকে থাপ্পড় মারতেছে। আম্মু বলে আমার মাইরেন না, আমার পায়ে ধরে আমার মাইরেন না, এই গলার মধ্যে ধরে মারতেছে, চুল টান দিতেছে, আমার আম্মা নিজের চুল নিজে টান দিয়ে বলতেছে আমার চুল ছেড়ে দেন, আমার চুল ছেড়ে দেন, নিজের চুল নিজে ধরে টান দিয়ে বলে কি আপনার পায়ে ধরে আমার চুলগুলো ছেড়ে দেন, নিজের গলায় নিজের টিপ মারিয়া বলে যে আপনি আমার গলা ছেড়ে দেন, আমার গলা ছাড়েন, আমাকে বাঁচতে দেন, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। একটা সন্তানের জন্য যে এই দৃশ্যগুলো দেখা কতটা কষ্টকর, এইটা না ভাই কাউকে বোঝানো যাবে না। আমি চিৎকার করে কান্না করি এবং সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে আমি চিন্তা করি আমার মায়ের নিয়ে আমি ওই বান্দরবনে যাব, যেখানে আমি একটা মসজিদ দেখেছিলাম, যেখানে একজন লোক ইমামতি করে নামাজ পড়াইছে। আমাদেরকে কেন ওই লোকটা বাধা দিল আমরা জানি না, আমাদেরকে বাধা দিয়ে রাতের বেলা ওই মসজিদে রাখছে। আমরা যদি যেতাম হয়তো আমাদের কোনো বিপদ হতে পারতো। তো ওইখানে কিন্তু আবার শান্তি বাহিনীর ট্রেনিং হয়, ভাবলাম হয়তো শান্তি বাহিনীর হাতে পরে আমরা মারাও যেতে পারতাম। এই জন্য তিনি যেহেতু আমার জীবন রক্ষা করেছে, তাহলে হয়তো আমার মায়ের জীবনও তিনি রক্ষা করবে। আমার বোনেরই কিছু না বলে আমাদের দোকানের যে ছেলেটা আছে ওরে নিয়ে আমার আরেকটা বন্ধুকে সাথে করে নিয়ে আমি তখন ঢাকা থেকে একটা প্রাইভেট কার ঠিক করলাম এবং প্রাইভেট কার দিয়ে ডিরেক্টলি আমার মায়ের আমি বান্দরবনে আনলাম। এবং বান্দরবন থেকে আমার মায়ের চান্দের গাড়ি করে আমি তখন ওই লামা উপজেলার ওইদিকে নিয়ে আসি এবং আনার পরে 2জন গাইডকে বললাম যে ভাই আমি আমার মাকে নিয়ে ওখানে যাব। ওনারা বলতেছে ভাই আপনি কী বলেন, এটি একটা ট্যুরিস্ট প্লেস, এখানে একটা ভ্রমণ করার জন্য মানুষ আসে, একটা ভ্রমণের জায়গায় আপনি আপনার অসুস্থ মাকে নিয়ে আসছেন, ওই জায়গায় গিয়ে কী করবেন? আমি বলি ভাই আমি ওই জায়গায় গিয়ে কী করবো আমি জানি না, আমি ওই জায়গায় আমার মাকে নিয়ে যাব।
এই বলে আমি 2টা গাইডকে টাকা টুকা দিয়ে ওই পাহাড়ের উপরে ওই গাছটার নিচে নিয়ে আমি তখন আমার মায়েরে বসাইলাম, এবং মারে বসে আমি চিৎকার করে ওখানে কান্না করতেছিলাম, নামাজ পড়তেছিলাম, এবং দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আমার যে ছেলেটা আমার সাথে আছে ও আমার বলে, ভাই আমি এখানে থাকতে পারবো না, আমার ভয় লাগে, আমি চলে যাব। ওর সন্ধ্যার আগে ওই পাহাড় থেকে চলে আসে, মানে আমার দোকানের ছেলেটা। আর আমার যে বন্ধুটা ছিল, আমার বন্ধুও চলে আসে, ও থাকে না, ওরও ভয় লাগে। ও বলে আমি রাতের বেলা এখানে থাকতে পারবো না, মানে ও চলে যায়। আমি আমার মাকে নিয়ে বসে থাকি ভাই, সারাটা রাত আমি নামাজ পড়ি, আমি কান্নাকাটি করি। আমার আম্মাকে নিয়ে ওই পাহাড়ের উপরে গাছের নিচে বসে বসে শুধু আল্লাহকে ডাকতেছি, আল্লাহ তুমি আমার মাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমার মাকে রহম করো। এরকম করে ওই রাতটা কেটে গেল। না কোনো মানুষ দেখলাম, না কিছু দেখলাম, কিছুই হলো না। এবং দিনের বেলা আমি কি করলাম, বাইরে থেকে কিছু কলা টলা ফল ফ্রুট কিনে এনে আমার মায়ের আমি খাওয়াইছি। আমার মা তখন মনে করেন 90% মরে গেছে, মানে 90% মরে গেছে, এরকম একটা অবস্থা। এবং এর পরের দিন রাতের বেলায় আমি তাহাজ্জুদে নামাজ পড়তেছিলাম, মানে আমার ঘড়ি দেখে দেখে আমি নামাজ পড়ি, কারণ ওখানে তো টাইম দেখা যায় না। আর মানে আপনার অত ভালো হচ্ছে আজানের শব্দ টব্দ শোনা যায় না। এটা তো ধরেন আপনার অনেক দুর্গম পাহাড়ের এলাকা। আমি ঘড়ি দেখে দেখে নামাজ পড়ি, এবং ঘড়ি দেখে আমি তাহাজ্জুদে নামাজ পড়তেছি, এবং তাহাজ্জুদের নামাজটা পড়ে আমি নামাজের মুনাজায় বসে চিৎকার করে কান্না করতেছি আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ তুমি আমার আম্মাকে রহম করো, আল্লাহ তুমি আমার আম্মাকে রহম করো। এবং মুহূর্তের মধ্যে আপনি জানি না ভাই আপনি বিশ্বাস করবেন কি না, মানে আল্লাহ সাক্ষী, আমি হঠাৎ করে নামাজ শেষ করে পিছনের দিকে তাকাই দেখি যে আমার আম্মা শোয়াই ছিল, আমার আম্মা কিন্তু শুয়েছিল ওই জায়গাটায়, আম্মু উঠে বসে গেছে, মানে বসে আছে। আমার আম্মুর দিকে তাকে আমি তো অবাক হয়ে যাই যে কিরে, এবং আমার আম্মুর হাতে একটা পাথর, এবং পাথরটা জল জল করতেছে। আমার আম্মু অনেকটা সুস্থ। আমি বললাম যে মা এই পাথরটা কোত্থেকে গেছে? আমার আম্মু বলে আমি জানি না। আমি বললাম তোমার পাথরটা কে দিছে? বলে জানি না, কিন্তু কথা বলতে পারতেছে। এবং ভাই এরপরে যখন সকালে সূর্যটা ওঠে, মানে আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, এবং সূর্য ওঠার পর আমার আম্মা, যেই মা মানে শোয়া থেকে উঠে বসতে পারতো না, আমার সেই মা উঠে দাঁড়ায় গেছে। আলহামদুলিল্লাহ, মাকে দাঁড়ানো অবস্থা দেখে আমার তখন কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমি পাথরটা আমার ব্যাগের মধ্যে ঢুকে আমি তখন মায়ের নিয়ে আমি পুনরায় আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ আমার মা ভালো হয়ে গেল, এবং ভালো হয়ে যাওয়ার পর আমি তখন এই পাথরটা নিয়ে ঢাকাতে গেছি, এবং ঢাকাতে গিয়ে মা তখন ভালো হাঁটতেছে, চলাফেরা করতেছে। আমার বোন বলে এটি কীভাবে সম্ভব ভাইয়া, আম্মু তো ভালো হয়ে গেল। এবং যেদিন আমি মাকে নিয়ে ঢাকাতে গেলাম, ঢাকাতে পৌঁছাইতে পৌঁছাইতে রাত প্রায় 2টার মতো বেজে গেছে। রাত 2টা বাজে আমি তখন ঘুমাইতে গেলাম, উজু টুজু করে ঘুমাইছি, এবং ঘুমানোর পরে আমি আলহামদুলিল্লাহ আমাদের ওই মানে আমি ওনাকে স্বপ্নে দেখি, ওনাকে নানা বলে ডাকি, এখন আমি ওকে নানা বলে ডাকি, ওনাকে স্বপ্নে দেখি। উনি আমাকে স্বপ্নে দেখে, আমাকে স্বপ্নে বলে যে, আমাকে বলে তুই এই কাজ আর কখনোই করবি না, যেটা করছিস সেটা অন্যায় করছিস। আমি এভাবে কারো চিকিৎসা করি না, এবং আমি কোনো কবিরাজ না, আমি কেউ না, তুই আমার এখানে কেন আসলি? ওকে নিয়ে, ওনাকে নিয়ে আমার এখানে কেন আসলি? আর কখনোই আসবি না। তুই তোর কান্নাকাটি দেখে আমি সহ্য করতে পারি নাই, এবং তোর জন্য আমি নামাজ পড়তে পারি না, এবং তুই তোর মাকে নিয়ে আসছিস দেখে আমার খুব খারাপ লাগছে, এই জন্য আমি তোর মাকে সুস্থ করেছি এবং তোকে একটা পাথর দিয়েছি। এই পাথরটা তুই ঘরের মধ্যে রাখবি, এবং যত কাল পর্যন্ত তোরা এই ঘরে থাকবি এই পাথরটা সাথে সাথে রাখবি, কখনোই পাথরটাকে ফেলে দিবি না। পাথরটা সবসময় সাথে সাথে রাখবি, এবং পাথরটা যাতে কোনো সময় কোনো দিন ফেলে না যায়। এরপর আমি কোনো স্বপ্নে দেখি, এবং স্বপ্নের পরে এই পাথরটাকে আমি তখন ঘরের মধ্যে রেখে দিই। ভাই এই ঘটনা আমার 2014 সালের ঘটনা, 13 কি 14-র কাছাকাছি ওই সময়ের ঘটনা। এবং 13-14 সাল থেকে শুরু করে আজকে প্রায় 2024-25 চলতেছে, এই সময়টা পর্যন্ত আমি ওই পাথরটাকে আমাদের ঘরে রাখছি, এবং এই পর্যন্ত পাথরটা আমাদের ঘরেই আছে। এবং আমার আম্মা এখন পর্যন্ত অনেক সুস্থ, আমার আম্মার আর কোনো সমস্যা হয়নি, আমার আম্মার আর কোনো রকমের শারীরিক প্রতিবন্ধিতা হয়নি, কিছু হয়নি। আমার বোনকে আমরা বিয়ে দিছি, এরপরে আমি আবার তানজিনা আক্তার নামের আমার এক বিয়ে করছি, আমার ওয়াইফ। সে আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধার্মিক, খুব ভালো একজন আমার ওয়াইফ। আমার এখন বর্তমানে 2টা কন্যা সন্তান আছে। আমার মা আমার মেয়েদেরকে নিয়ে খেলে ধুলে হাঁটে হুটে, মানে অনেক মজা করে। আমি যে একটা মানুষ, আমার যে সমস্যাটা ছিল পরিপূর্ণভাবে ওই সমস্যা থেকে আমি রক্ষা পাইছি। এবং আমার এই ঘটনাটা আমি আমার বন্ধুদেরকে বলি, অনেকে আমাকে বলে যে দোস্ত আমরা ওখানে দেখতে যাব। তা আমি আমার অনেক বন্ধুদেরকে ওই পাহাড়টাতে নিয়ে যাই। গাছটা এখনও আছে, ওই মানে একদম উঁচা একটা পাহাড়ের উপর একটা গাছ আছে, ওই গাছের কাছে আমি নিয়ে যাই। যদিও উনি এরপর আমাকে আরেকটা আবার স্বপ্নে দেখাইছিল, এই হুজুরটা, আমি ওকে নানা ডাকি। পরে উনি আমাকে আবারও স্বপ্নে দেখায় বললো যে আমি যাতে ওই জায়গায় কম মানুষকে নিয়ে যাই, এখানে উনি ইবাদত করে,
এটা উনার আবাদতের জায়গা, উনি ওখানে আবাদত করে, আমি যাতে ওখানে গিয়ে ওনাকে বিরক্ত না করি, কাউকে যাতে আমরা যাতে নিয়ে না যাই। এখানে আরেকটা কথা, সেদিন রাতে উনি আমাদেরকে আটকাইছিল কেন সেটাও উনি আমাকে স্বপ্নে এসে বলল, যে আমি যদি যাইতাম ওই দিন রাতে নাকি আপনার ওই জায়গায় শান্তি বাহিনী বলে একটা বাহিনী আছে, যারা পাহাড়ে থাকে, পাহাড়ি শান্তি বাহিনী বলে, ওই পাহাড়ি শান্তি বাহিনীরা নাকি ওই দিন ওইখানে ছিল। ওই রাস্তার মুখে আমরা গেলে আমাদেরকে মেরে ফেলতো অথবা আমাদেরকে আটকিয়ে আমাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করতো, ওরা ওইখানে ছিল। এবং এই জন্যই উনি আমাদেরকে মানে কুদরতিভাবে উনি আমাদেরকে আটকাইছে। এবং তিনি বলে ওই মসজিদে উনি নামাজ পড়ে এবং ওনার সাথে অনেক জিনেরা এসে ওই মসজিদে নামাজ পড়ে, তিনি মসজিদের ইমামতি করে। কিন্তু এটা কোনো সাধারণ মানুষ দেখতে পায় না, সাধারণ মানুষ এটাকে দেখে না। এবং উনি আমাকে বললো যে আমার ওই ঠিকানা, আমার ওই বাসস্থানের ঠিকানা খুব বেশি কারো কাছে দিও না, এখানে লোকজন আসুক আমাকে বিরক্ত করুক, এটা আমার কাছে ভালো লাগে না, এটা আমি চাই না, এই জন্য তুমি আর বলো না। যার জন্য আমি আমার বন্ধুদেরকে মাঝে মাঝে কয়েকজনকে নিতাম, এরপরে আর ওই জায়গাটা আমি যাই না। আমি যাই কিন্তু আমি মাঝে মাঝে ধরেন যাই, ওখানে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ে আমি চলে আসি। এখনও যাই কিন্তু কাউরি সাথে করে নিয়ে যাই না, বা এই ঠিকানাটা আমি কাউকে এখনও সচরাচর দিই না। আমার বন্ধুরা যারা জানে, যারা গিয়েছে তারাই কয়েকজন জানে, বাকিদেরকে আমি ঠিকানাটা দিই। কিন্তু ভাই পাথরটা এখন আমাদের ঘরে আছে এবং মানে আমি পাথরে কখনো ছবি উঠে না, আমার ফোনে কোনোদিনও ছবি উঠে নেই। এবং এটা আমি খুব যত্ন করে রেখেছি, যদি আপনি কোনোদিন আমাদের বাসায় আসেন তা আমি আপনাকে পাথরটা দেখাতে পারবো। এই পাথরটা এরকম একটা পাথর, পৃথিবীতে এই ধরনের পাথর আমি আর দেখি নাই, কোনো টিভিতেও দেখি নাই। অনেক দেশের সি ভিডিও মানে আপনার রিভারের ভিডিও, নতুন মানে নদীর ভিডিও দেখি, কিন্তু কখনোই এরকম পাথর, জলজল করা পাথর আমি দেখতে পাইনি। এবং এই পাথরটা এখন আমাদের বাসায় আছে আলহামদুলিল্লাহ। আমার মা এই পাথরটাতে এখনও লাল কাপড় দিয়ে পেঁচিয়ে পাথরটাকে রাখছে এবং আমরা পরিপূর্ণভাবে সুরক্ষিত। আর আমাদের যে ওই শাহিনা আন্টি ছিল, উনি আবারও আমাদের বাসায় এসে আমাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিল পুনরায় এসে, কিন্তু আমার আম্মা ওনাকে আর এই সুযোগ দেয় নাই। আলহামদুলিল্লাহ আমার 2 কন্যা সন্তানকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে আমি ভালো আছি। আপন ভাই, আমি শুধু নয়, আমার মাও আপনার অনেক বড় একজন ভক্ত। আমি আপনার গল্প হয়তো মাঝে মাঝে মিস করি, কিন্তু আমার আম্মা আপনার কোনো গল্পই মিস করে না। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি আপনাকে ছবি পাঠিয়েছি, আমার আম্মু আমাদের ঘরে আপনার একটা ছবি বাঁধাই করে রেখেছে। এবং আমার ছবির সাথে আমার আম্মু বলে আপনি আমার মায়ের ছেলে। তো যদি পারেন কোনদিন আমার বাসায় এসে ঘুরে যাবেন, আমার বাসার ফুল ঠিকানা আপনাকে দিলাম। আপন ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রাজধানী ঢাকার ভাই মহিউদ্দিনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে শোনার জন্য। আসলে এই গল্পটা আরও অনেক সুন্দর ছিল। আমার একটু গলার মধ্যে মানে ব্যথা করে কয়েকটা দিন ধরে, আমি জানি না কেন এই সমস্যা, মানে প্রচণ্ড রকমের ব্যথা হচ্ছে। আমি গরম পানি দিয়ে গড়গড়া করে গুলি করি, এরপরেও কেন এটা হয় জানি না। কয়েকটা দিন ধরে হয়তো ঠান্ডার কারণে বা হঠাৎ করে সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা থেকে গরম আসতেছে, এই সমস্যাটার কারণে মেবি। তারপরে সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ করে দেয়, গলার ব্যথা যাতে ভালো হয়। অ্যান্ড মহিন ভাইয়ের মায়ের জন্য আমার তরফ থেকে সালাম রইল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালাম আপনার মায়ের কাছে পৌঁছে দেবেন এবং আল্লাহ ওনাকে ন্যাক হায়াত দান করুক, উনি আমাদের মাঝে আরও বেঁচে থাকুক, এই দোয়াই আমি করি। এবং মহিন ভাইয়ের গল্পটা হৃদয় স্পর্শ করার মতো একটা ভয়ঙ্কর গল্প। আমার অনেক ইচ্ছা আছে পাথরটা দেখার। মহিন ভাই, আমি আপনার মাকে দেখার জন্য অবশ্যই ঢাকাতে আপনাদের বাসায় যাবো এবং আপনার ওই পাথরটা দেখবো এবং স্বয়ং চোখে আমার ওই পাথরটা দেখার অনেক ইচ্ছের জন্য আমি যাবো। বন্ধুরা, আপনাদের কাছে গল্প কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং মহিন ভাইকে নিয়ে যদি আপনার কোনো কথাবার্তা থাকে সেটা লিখতেও ভুলবেন না। যেখানে বিদায় দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।